আসসালামু আলাইকুম। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সপ্তম লেকচারে স্বাগতম। তো এই লেকচারে আমরা কন্ডিশনাল কোড নিয়ে কথাবার্তা বলবো। তো আগে যা যা শিখছিলাম সবকিছু ভালো মতো পড়ে আসতে হবে। তো চলো আমরা কন্ডিশনাল কোড শুরু করি। তো আমরা কিন্তু লজিক বিল্ডিং ক্লাসে কন্ডিশনাল খুব ভালো মতোই শিখছিলাম, মানে অনেক টাইম নিয়েই, যে কন্ডিশনাল কেমনে কি হয়, শর্তাধীনে আমরা কি কি কাজ কাম করতে পারি, মানে এই শর্তে এই কাজ হবে, এই শর্তে এই কাজ হবে। তো সেগুলো কিন্তু কন্ডিশনাল কোড। তো কন্ডিশনাল কোডের মধ্যে আমাদের যে তিন রকম কিওয়ার্ড আছে, মানে তিন রকম ব্যবহার করার মতো জিনিস আছে। একটা হচ্ছে ইফ, একটা হচ্ছে এলস ইফ, আর একটা হচ্ছে এলস। তো এইগুলো আসলে একই কাজে ব্যবহার করা হয়। আমি এই যে কন্ডিশন শব্দ দিয়ে সিম্পলি ব্যবহার করছিলাম না, এই যে এই কালার দিয়ে কন্ডিশন দিয়েছিলাম, কন্ডিশন লিখে তারপরে আমি এর ভিতরে একটা শর্ত দিচ্ছিলাম, আর এই শর্তের আওতায় আমি একটা কোড লিখছিলাম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। তো সেই একই জিনিস তোমাকে ইফ দিয়ে, এলস ইফ দিয়ে আর এলস দিয়ে লিখতে হবে। এখন এগুলোর পার্থক্য কি? এখন দেখো, তুমি প্রসঙ্গত যখন কথা বলো তখন তুমি যদি অনেকবার যদি বলার দরকার হয়, তাহলে কি তুমি বললো যে যদি এটা হয় তাহলে এটা হবে, যদি এটা হয় তাহলে এটা হবে, যদি এটা হয় তাহলে এটা হবে, এভাবে বলা যায়। আবার বলা যায় যদি এটা হয় তাহলে এটা হবে, অন্যথায় যদি অন্যথায় যদি এই কাজ হয় তাহলে এই কাজ হবে, আর একদম শেষে অন্যথায় অন্যথায় এই কাজ হবে। মানে এটা বললে একটু কানেক্টেড হয় এই শর্তগুলো। আর তুমি যদি সবগুলোতে যদি দাও দিতে পারো, মানে বুঝতে পারছো, এটা এইভাবে হয়। এখন কেমনে হয় আমরা তো দেখবোই, মানে একটু ধারণা দেওয়ার জন্য বললাম। তো তুমি প্রথমে ইফ দিয়েছিলাম, আমরা করে দেখি জিনিসটা কেমন হয়। মানে একদম একই কাজ, আমি কন্ডিশন লিখে যা করছিলাম সেটা তুমি ইফ দিয়ে করবা। কারণ ইফ মানে কি যদি, তার মানে কি ইফ লেখার পর একটা শর্ত দিবা যে যদি এটা হয় তাহলে এগুলোর আন্ডারে যে কোড আছে সেই কোডটা রান হবে। বুঝতে পারছো? এইভাবে তুমি ইফ দিয়ে কি করো। তারপরে আমি ওই ইফ ব্যবহার করা আর ইফের সাথে এগুলো ব্যবহার করার পার্থক্য দেখাবো না। তুমি চাইলে সবগুলো ইফ দিয়ে করে ফেলতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যদি সুন্দর একটা কোড তৈরি করতে চাই তাহলে এই ইফের সাথে আমার এলস ইফ এলস এগুলো দরকার হয়। যদি তুমি যদি একবার যদি বললো, পরের বার আর যদি না বলে পরের বার বলবো অন্যথায় যদি, আর একদম শেষেরটাই বলবা অন্যথায়। সে কারণে আমাদের তিন রকম শব্দ, তাছাড়া তিনটা একই, তিনটা আলাদা হবার কোনো কারণ নেই। তো দেখো, আমি যদি যে কোনো একটা কোড ধরো লিখছি, ধরো আমি স্ট্রাকচার তো দেখলে যে ইফ থাকবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট আমরা দেবো, না দিলেও সমস্যা হয় না, তারপর আমরা দেবো যাতে ভালো দেখা যায়। বইতেও খুব সম্ভবত দেওয়াই আছে। এরপর আমরা একটা শর্ত লিখবো। ধরো আমি এখানে একটা শর্ত লিখলাম। এখন এই শর্তটা যদি সত্য হয় তখন এই ইফের আন্ডারে যেই কোডটা আছে সেটা রান হবে। এটা হচ্ছে নিয়ম। বুঝতে পারছো? এখন এলস ইফ এর ক্ষেত্রেও তাহলে ওই স্ট্রাকচারটা একই হবে, একদম সেম স্ট্রাকচার, শুধুমাত্র এর আগে একটা এলস দিতে হবে। তাহলে এলস ইফ অন্যথায় যদি। আর এলস এর ক্ষেত্রে কি? এলস মানে হচ্ছে অন্যথায়, মানে এর কোনো শর্ত নেই। অন্যথায় মানে কি, তুমি ধরো বলছো যে যদি তোমার রোল 10-এর মধ্যে থাকে তাহলে তুমি খুব ভালো ছাত্র, যদি তোমার রোল 10-এর মধ্যে থাকে তাহলে খুব ভালো ছাত্র, যদি 20-এর মধ্যে থাকে তাহলে মোটামুটি ভালো, যদি 30-এর মধ্যে থাকে তাহলে ভালো কিন্তু একটু খারাপ, যদি 40-এর মধ্যে থাকে তাহলে খুব খারাপ, মানে এক, মানে মোটামুটি খারাপ, আর যদি 40 থেকে 50-এর মধ্যে যায় তাহলে খুবই খারাপ। এখন ধরো 1 থেকে 50-এর মধ্যে স্টুডেন্টদের রোল আছে, এখন তুমি কি বলছো? যদি 10-এর মধ্যে থাকে তাহলে খুব ভালো, যদি 20-এর মধ্যে থাকে তাহলে মোটামুটি ভালো, যদি 30-এর মধ্যে থাকে তাহলে একটু ভালো একটু খারাপ, যদি 40-এর মধ্যে থাকে তাহলে মোটামুটি খারাপ, আর যদি 50-এর মধ্যে থাকে মানে 40 থেকে 50-এর মধ্যে তাহলে খুব খারাপ। এবং তুমি এটাকে যদি, অন্যথায় যদি আর অন্যথায় এটা দিয়ে কেমনে লিখতে পারো? তুমি দেখো এখানে তুমি যদি ব্যবহার করতে পারছো, যদি 0 থেকে 10-এর মধ্যে থাকে তাহলে খুব ভালো। তারপর তুমি এলস ইফ ব্যবহার করতে পারো, যে অন্যথায় যদি, মানে একবার যদি ব্যবহার করে বাকি সব তুমি অন্যথায় যদি ব্যবহার করবা। অন্যথায় যদি 10 থেকে 20-এর মধ্যে হয় তাহলে মোটামুটি ভালো, আবার অন্যথায় যদি 20 থেকে 30-এর মধ্যে থাকে তাহলে একটু ভালো একটু খারাপ, অন্যথায় যদি 31 থেকে 40-এর মধ্যে থাকে তাহলে মোটামুটি খারাপ, আর একদম শেষের যেটা সেটার তোমার যদি লেখা লাগছে না, কারণ তোমার ওই মোট যে রোলটা আছে সেটা 1 থেকে 50 পর্যন্ত, তুমি 1 থেকে 40 পর্যন্ত বলে দিয়েছো, মানে তুমি এটা শুধু অন্যথায় লিখলে হচ্ছে। কারণ অন্যথায় মানে কি, এগুলো বাদে অন্য যা আছে সবকিছু। এখন এগুলো বাদে অন্য আছে 41 থেকে 50 পর্যন্ত, সে কারণে তোমার শেষটা শর্ত লেখা লাগে না। আমরা দেখবো, সমস্যা নেই। তুমি বুঝতে না পারলে এটা মানে নোট করার মতো কিছু না, এটা আমি এমনি দেখানোর জন্য বললাম। এখন আমরা যখন প্র্যাকটিক্যালি দেখবো এটা তখন বুঝতে পারবো ভালো মতো।
তো আমি এই উদাহরণটা বাদ দিচ্ছি। তো এলস এর কোনো শর্ত নেই, সেটা বোঝানোর জন্য এটা বললাম যে এলস এর কোনো শর্ত নেই। এলস মানে আছে অন্যথায়, মানে ইফ এলস ইফ দিয়ে আমি যত শর্ত লিখবো সেইগুলো যদি না মানে তখন এলস এরটা হবে। বুঝতে পারছো? তো এখানে এলস এর কোনো শর্ত নেই, মানে তুমি একবার এলস লিখে দিয়ে কোনো শর্ত না দিয়ে একবার সেকেন্ড ব্র্যাকেট শুরু করে দিবা, এটাই হচ্ছে নিয়ম। তো আশা করি 3 রকম স্ট্রাকচার বুঝতে পারছো। ইফ আর এলস ইফ একদম একই রকম, এলসও একদম একই। এটা তো একটা শর্ত, এটা কিসের শর্ত? যে অন্য সব শর্ত যদি কাজ না করে তখন এলস এরটা কাজ হবে। তাহলে 3টা আমি একটু আলাদা করে দিই। তো ইফ এর স্ট্রাকচার এটা, আর এটা এলস ইফ এর, আর লাস্টেরটা এলস এর। আশা করি বোঝা গেল। এখন ইফ দিয়ে প্রথমে আমরা ইফ দিয়ে কাজটা করি, সবগুলো ইফ দিয়ে করি, তারপর আমরা দেখবো যে এলস ইফ আর এলস ব্যবহার করলে কি সেন্সটা আসে। তো দেখো আমি একটু উদাহরণ হিসেবে দেখাই। ধরো যে কোনো একটা শর্তযুক্ত কোনো একটা কোড, ধরো আমি পজিটিভ নাকি নেগেটিভ, একটা সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ নাকি জিরো, সেটা দেখার জন্য আমি একটা কোড লিখবো। তো কেমনে লিখবো দেখো, কেমনে লিখে বলো তো? প্রথমে হ্যাশট্যাগ ইনক্লুড, তারপরে ওই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ stdio ডট এইচ, তারপরে আইএনটি মেইন, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এবার সব কোড লিখতে হয়। ধরো এখানে আমি শেষ করছি, আর এখানে রিটার্ন 0, এমন, তাই তো? এখন তোমার তো যেহেতু মনে থাকে যে শেষে রিটার্ন 0 তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তাই তুমি যখন খাতায় লিখবা তখন তো আর এইভাবে আমার মতো তো আর এটা তো আর সরাতে পারবা না। আমি তো আগে শেষ করে দিলাম এগুলো। তো রিটার্ন 0 আর এটা তো তুমি শেষে লিখবে, সে কারণে আগে আর না লিখলেও হবে। শুধু মনে রাখো যে শেষে রিটার্ন 0 আর সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করা লাগবে। এখন আমি কি করব, একটা সংখ্যা পজিটিভ নেগেটিভ নাকি জিরো সেটা আমি চেক করব। এখন কোন সংখ্যা? বাইরে থেকে ইনপুট নেওয়া সংখ্যা। তাহলে আমি একটা ভ্যারিয়েবল তৈরি করে নিই। ধরো সেটা ইন্টিজার সংখ্যায়, মানে পূর্ণ সংখ্যায়। তাহলে আমি ধরে লিখলাম ইন্টিজার এন, ঠিক আছে? এখন ইন্টিজার এন গেল। এবার আমি ধরো একটা ছোট একটা প্রিন্ট নিলাম, প্রিন্টএফ, যে ইন্টার এ নাম্বার। তাহলে আমি লিখছি ইন্টার এ নাম্বার। ইন্টার এ নাম্বার লেখার পরে একটু কলন দিয়ে স্পেস দিলাম সৌন্দর্যের জন্য, তারপর শেষ করলাম। এবার আমি স্ক্যান করলাম, ধরো স্ক্যানএফ। এর মধ্যে আমি কি দেবো, মানে কি ইনপুট নেব? আমি ইনপুট নেবো একটা ইন্টিজার, তাহলে %d, আর শেষে কোটেশনের পর কমা দিয়ে এন এর মধ্যে নেব। তো দেখো স্ক্যান করা কিন্তু শেষ। এবার আমি চেক করব, কি চেক করব? যে এন এর মান পজিটিভ নেগেটিভ নাকি জিরো। তাহলে কি হবে, ইফ, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এন গ্রেটার দেন 0, অথবা আমি আগে 0 নাকি সেটা চেক করে নিই। তাহলে ইফ এন ইকুয়ালস টু 0। এখন দেখো আমি কিন্তু এখানে কি ব্যবহার করছি, আমি এখানে ব্যবহার করছি ইকুয়ালস টু, তাই না? ইকুয়ালস টুর জন্য কিন্তু একটা ইকুয়াল টু দিলে হবে না, দুইটা দিতে হবে, আশা করি মনে আছে। তো তাহলে এখানে দুইটা ইকুয়াল টু বসবে, এটা কিন্তু খুবই সাবধান। যখন আমরা ভ্যারিয়েবলের মধ্যে কোনো একটা মান রাখি সেটা হচ্ছে একটা ইকুয়াল, যখন আসলে ইকুয়ালস টু বোঝাবে তখন সেটা দুইটা ইকুয়াল। মানে ইফ এন এর মান 0, মানে কি এন ইকুয়ালস টু 0, সে কারণে সেখানে আমরা দুইটা ইকুয়াল টু দিলাম। এটা যদি হয় তাহলে কি হবে, এবার আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা লিখবো সেটা হচ্ছে এই শর্তের আওতায়, মানে এই শর্তটা সত্য হলে ওই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটা লিখবো সেটা টার্ন হবে। তাহলে এর মধ্যে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি প্রিন্টএফ 0 প্রিন্ট করতে পারি, অথবা লিখতে পারি দ্য নাম্বার ইজ 0, অথবা এভাবে লিখতে পারি। আচ্ছা থাক, আমরা নর্মালি 0ই প্রিন্ট করি, আমরা যতটা পারি সংক্ষেপে একটা শেষ করি আর কি। তো এটা গেল, ইফ গেল। এখন আমি তো ধরাতে পারছি না, পাশে লিখছি। তো এবার কি করতে পারি, এবার একটা ইফ দিতে পারি। আপাতত আমরা এলস ইফ এলস এগুলো নিয়ে চিন্তাই করবো না, এগুলো তুমি আপাতত মন থেকে সরিয়ে রাখো, শুধুমাত্র ইফ নিয়ে কাজ করো। মানে আমরা এই যে কন্ডিশন লিখে কাজ করছিলাম না, সিম্পলি একটা কন্ডিশন নিয়ে কাজ করছিলাম লজিক বিল্ডিং ক্লাসে, তো সে একইভাবে এখানে আমরা শুধুমাত্র ইফ নিয়ে কাজ করব। তাহলে ইফ, এবার কি করব, এন গ্রেটার দেন 0, এন গ্রেটার দেন 0 যদি হয় তাহলে কি হবে, এন গ্রেটার দেন 0 যদি হয় তাহলে আমরা কি করব, আমরা একই রকম ভাবে প্রিন্ট করব হচ্ছে পজিটিভ। এবার আর 0 না, এবার হচ্ছে পজিটিভ। তো যদি n এর মান 0 থেকে বড় হয় তাহলে পজিটিভ। তো এখানে শেষ করছি। তারপর আরো একটা ইফ নেব। এবার কি হবে, n এর মান যদি ছোট হয় তাহলে ইফ n লেস দেন 0, ইফ n লেস দেন 0 তাহলে কি হবে, তাহলে প্রিন্ট করবেন নেগেটিভ। তাহলে NEGATIV। তো এই কোডটা কিন্তু হবে, সমস্যা নেই। আচ্ছা শেষে আরেকটা কি দিতে হবে জানো, রিটার্ন 0 করতে হবে অবশ্যই, রিটার্ন 0।
রিটার্ন 0 করার পর তারপর আমি এই যে মেইন ফাংশনের যেই সেকেন্ড ব্র্যাকেট ছিল সেটা এখানে গিয়ে শেষ করলাম। এখন দেখো কোথাও কোথাও কিন্তু ওই সেমিকলন নেই, এই যে সেকেন্ড ব্র্যাকেট যেখানে যেখানে আছে সেখানে কিন্তু সেমিকলন নেই, বুঝতে পারছো? তো সে কারণে আমরা সেমিকলন দিলাম না। তো এটা আসলে আমরা একটু ভিএস কোডে রান করে দেখি, মানে আমরা প্র্যাকটিক্যালি দেখি আর কি। তো তাহলে কি শুরুতে হবে ইনক্লুড, তারপরে stdio ডট এইচ, তারপর কি int main, এবার কি লিখবো যেন, শেষে আমি রিটার্ন জিরোটা লিখে দিই, রিটার্ন রিটার্ন 0। তারপর কি করব, এবার আমি এই জিনিসগুলো লিখি। কি কি যেন লিখছিলাম প্রথমে, আরেকবারও প্র্যাকটিস হয়ে যাক। তো প্রথমে একটা আমি ভ্যারিয়েবল ধরে নিয়েছি যে int n, এটা দিয়ে কি বোঝাচ্ছে, আমি n নামক একটা ভ্যারিয়েবল ধরে লিখলাম, এর মধ্যে আমি ইনপুট নেব। তাহলে আমি একটা printf দিতে পারি, printf এর মধ্যে আমি লিখতে পারি enter a number, সরি enter a number স্পেস দিয়ে আমি এটা সেমিকলন দিয়ে শেষ করছি। এবার আমি স্ক্যান করতে পারি scanf, তার মধ্যে আমি দিতে পারি %d, যেহেতু আমি ইন্টিজার ইনপুট নেব, তারপরে আমি n লিখে দেব। তো এবার কি হবে, scanf হয়ে গেল। এবার আমার কাছে n সংখ্যাটা আছে, মানে বাইরে থেকে ইনপুট হওয়ার সংখ্যা। এবার আমি চেকিং করব, কি চেক করব, if এর মধ্যে আমি n, আগে n এর মান 0 হয় কিনা তাই দেখব। আচ্ছা, ও লিখে ফেলেছি, if n equals to 0। আচ্ছা, এই যে if n equals to 0, 0 হলে কি হবে, প্রিন্ট করবে 0। তাহলে printf আর কি, printf 0, এই যে হয়ে গেল। এবার কি করব, আমরা একই কাজ আবার করব, আমি সে কারণে আর কপি করে নিচ্ছি। তিনবার ধরে কপি করে লিখে দিলাম, দ্রুত করছি তাই। যদি n এর মান গ্রেটার দ্যান 0 হয় তাহলে কি প্রিন্ট করবে, পজিটিভ। তাহলে পজিটিভ। যদি n এর মান লেস দ্যান 0 হয়, n এর মান লেস দ্যান 0 তাহলে নেগেটিভ। এই তো কোডটা কিন্তু হয়ে গিয়েছে, খুব সম্ভবত ঝামেলা করার কথা না। তো চলো দেখি এটা রান হয় কিনা। আচ্ছা, ইন্টারের নাম্বার দেখো চলে এসেছে। আমি যদি ধরো প্রথমে ধরো আমি দেখুন একটা সংখ্যা দিলাম, ধরো 100, তারপর দেখো পজিটিভ এখন আসেনি। তো তারপর আমি 0 দিয়ে একটু দেখি, কোনো জায়গায় আবার নিশ্চয়ই ভুল গিয়েছে, আমার তো একবারও সঠিক হচ্ছে না। printf ইন্টারের নাম্বার scanf %d কমা দিয়ে n, if n ডাবল ইকুয়াল 0 তাহলে প্রিন্ট করার কথা এই জিনিস, if n গ্রেটার দেন 0 তাহলে প্রিন্ট করার কথা এই জিনিস, আর যদি if n লেস দেন 0 তাহলে প্রিন্ট করার কথা এই জিনিস, তাই তো? তাহলে ভুল কোথায় গেল, আমি এখানে একটু কোটেশন দিয়ে দেখি তো ঠিকঠাক হয়েছে নাকি। না, ঠিকই তো হওয়ার কথা, এখানে একটু কোটেশন দিয়ে দেখি। কোটেশন মানে দেওয়া যাবে না, তারপরে দেখি আমি 0 পুট দিয়ে দেখি। আচ্ছা, তারপরেও কাজ করছে না, তাহলে এটা এইভাবে না, কোডটা ঠিকই আছে, আমার কোড রানারের সমস্যা হওয়ার কারণে মনে হয় ঝামেলা। মোবাইলে একবার এই জিনিসটা করে দেখো, অথবা আমি একবার পজ করে চেক দিয়ে দেখি। আচ্ছা, তো আমাদের যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে স্ক্যানএফ এর পরে আমি যখন ভ্যারিয়েবলের নাম লিখবো তখন আমাদের একটা এন্ড দিতে হয়। এই জায়গায় আমারই বারবার ভুল যাচ্ছে, এটা সতর্ক থাকতে হবে। দেখো এবার কিন্তু কাজ হবে না, আমি যদি এটা রান করি, তো ইন্টারের নাম্বার আমি ধরে দিলাম 18, দেখো এটা এসেছে পজিটিভ। যদি আমি আবার রান করি, আমি ধরো -18 দিলাম, তাহলে এটা দেখো নেগেটিভ। আমি যদি এখানে 0 দিই তাহলে দেখো 0, তার মানে আমার কিন্তু ওইখানে লেখায় খুব সম্ভবত ভুল ছিল, scanf %d এখানে and n হবে। তো
আশা করি বোঝা গিয়েছে। তো এরকম ভুল আমি করছি, আর কি করব, একটু সতর্ক থাকবো যাতে এরকম ভুল না হয়। তো এরপর আমরা কি দেখব, দেখো আমরা কিন্তু ইফ দিয়ে জিনিসটা কিন্তু দেখলাম, তাই না? আমরা এবার ইফ দিয়ে আরো একটা দেখবো। ধরো ওই জোড় নাকি বিজোড় সেটা দেখবো। তাহলে কি, জোড়ের ইংলিশ হচ্ছে ইভেন, আর বিজোড়ের ইংলিশ হচ্ছে অড। ইভেন নাকি অড সেটা আমরা চেক করব। তাহলে কি করব, ওই একইভাবে ইনক্লুড stdio.h, তারপর কি করব, int মেইন ফাংশনের মধ্যে শুরু করলাম। এবার আমি শেষে রিটার্ন যেটা এখনই করছি না, শেষে করব না, int মেইনের মধ্যে প্রথমে কি করব, আমি একটা ভেরিয়েবল ইনপুট নেব, একটা সংখ্যা, সেটা ধরো ইন্টিজারে নিলাম। কারণ ইন্টিজার না নিলে তো জোড় বিজোড় নিয়ে তো সমস্যা, তাই না? আমি যদি বলি 2.5, এটা জোড় নাকি বিজোড় বলে, এটা তো বলা যায় না। জোড় বিজোড় অবশ্যই পূর্ণ সংখ্যাই হয়, সে কারণে ইন্টিজার নিয়ে কাজ করবে। ইন্টিজার n নিলাম, আর তারপরে আমি ওই একটা মানে এমনি একটা লেখা লিখছি, এটা সৌন্দর্যের জন্য, যে ইন্টার এ নাম্বার কোলন দিয়ে স্পেস দিয়ে শেষ করলাম। তারপর কি করব, তারপর আমি স্ক্যান করতে পারবো, প্রিন্ট এফ হবে, এখানে স্ক্যান এফ হবে। এবার কি করব, স্ক্যান এফ এর মধ্যে যেহেতু ইন্টিজার নেব তাই %d, আর এখানে n, n এর আগে একটা এন্ড হবে, তাহলে এন্ড n। তো স্ক্যান করা শেষ। এবার আমরা কি করব, এবার চেকিং করব। তো প্রথমে আমি একটা ইফ নিছি। ইফ কেমনে যেন জোড় হয়, এটাকে 2 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ না থাকে, মানে নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, মানে ভাগশেষ 0 হয়, তখন এটা জোড় হবে। তাহলে n মডিউলো 2 ইকুয়ালস টু 0, এটা বুঝতে পারো নাকি? দেখো n মডিউলো 2 মানে কি, n কে 2 দিয়ে ভাগ করলে যে ভাগশেষ হয় সেটা যদি 0-র সমান হয়, দেখো আমি কিন্তু সমান অর্থে ব্যবহার করছি, তাই ডাবল ইকুয়াল দিছি। ডাবল ইকুয়াল মানে সমান বোঝায়, আর একটা ইকুয়াল মানে ভ্যারিয়েবলে তথ্য রাখা বোঝায়। তো এটা যদি হয় তাহলে কি হবে, আমরা সিম্পলি প্রিন্ট করে দেবো যে এটা হচ্ছে জোড়। কারণ জোড়কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ 0 হয়। তাহলে প্রিন্ট এফ এখানে হবে ইভেন মানে জোড়। তো এটা দেখো হয়ে গেল। এবার আমরা একদম একই রকম কাজ করব, সে কারণে আমি কপি করে নিয়ে যাচ্ছি। তো এবার কি লিখবো, এবার লিখবো যে এটা যদি নট ইকুয়াল টু 0, এখন নট ইকুয়াল টুর জন্য কি ওই আমাদের নর্মাল চিহ্ন ব্যবহার করা হয়, আমরা নট ইকুয়াল টুর জন্য এই চিহ্ন ব্যবহার করি, মুখস্থ রাখতে হবে। তখন প্রিন্ট করবে অড। অড মানে কি, বিজোড়, মানে বিজোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয় না। অথবা তুমি ডাবল ইকুয়াল টু দিয়ে 1 লিখতে পারো। একটা বিজোড় সংখ্যা ধরো 37, সেটাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয় বলো তো? মানে 37 মডিউলো 2, এটার মান কত হয়? ভাগশেষ 1 হয় না বিজোড় সংখ্যায়? তো তুমি ডাবল ইকুয়াল 1ও লিখতে পারো, ভালো হয় এই জিনিস লেখো, এটা সিম্পল জিনিস। তো তাহলে 2 রকম চেকিং হয়ে গেল। এবার আমরা তাহলে শেষ করতে পারি। যদি জোড় হয় তাহলে জোড় প্রিন্ট হবে, বিজোড় হলে বিজোড় প্রিন্ট হবে। আমাদের তো শেষ। তাহলে আমি রিটার্ন 0 করে শেষ করে দিই, রিটার্ন 0। আর মেইন ফাংশন শুরু করছিলাম, শেষ। এই দেখো খুবই সহজ একটা কোড। এটা যদি আমি এখানে করতে চাই, দেখো আমার চেঞ্জ করতে হবে কোথায়, এই যে এইগুলো তো ইন্টারে নাম্বার, এগুলো তো একই রকমই ছিল, আমার এই ইফ গুলোতে চেঞ্জ করতে হবে। তাহলে আমি ওই এই পর্যন্ত কেটে দিচ্ছি। এবার কি করবো, ইফ n মডিউলো 2 মানে একটা পার্সেন্ট চিহ্ন, মডিউলো চিহ্ন মানে পার্সেন্ট চিহ্ন, n মডিউলো 2 ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে প্রিন্ট করবে ইভেন। আর যদি না হয়, মানে 0 সমান না হয় ওই ভাগশেষটা, তখন হয়ে যাবে বিজোড়, তাই তো? তাহলে এখানে নট ইকুয়াল টু দিয়ে দিই একটা, এই যে প্রিন্টএফ, তখন কি হবে, অড। তাহলে ও ডি। আচ্ছা, তো দেখো এটা কিন্তু কোড, এটা যদি আমি রান করি তাহলে দেখো ইন্টারের নাম্বার আমি ধরো দিচ্ছি, ধরো 18 দিচ্ছি। তাহলে দেখো এটা দেখাচ্ছে ইভেন, কারণ কি 18কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থেকে 0, মানে 18 মডিউলো 2 এটার মান 0 আসে, সে কারণে ইভেন। আর যদি আমি ধরো 19 দিই তাহলে কি হবে, 19 দিলে দেখো এটা অড। আচ্ছা, অডের পরেও আমি একটা বিশেষসূচক চিহ্ন দিয়ে দিই, এমনি দিয়েছি বিশেষসূচক চিহ্ন কোনো কারণে না। কিন্তু যদি আমি 19 দিই তাহলে দেখো অড, যদি আমি 37 দিই তাহলে এটাও অড। নেগেটিভ সংখ্যার ক্ষেত্রে এটা প্রযোজ্য। আমি যদি আরেকবার রান করি, দেখো নেগেটিভ সংখ্যার ক্ষেত্রে যদি আমি -18 দিই, এখানে যদি আমি -18 দিই, ধরো -18, তাহলে ইভেন দেখাবে, বুঝতে পারছো? এখন তুমি চাইলে কিন্তু কোডে বিভিন্ন কিছু করতে পারো। তুমি চাইলে মাইনাস গুলোকে ইনভ্যালিড দেখাতে পারো, মানে যদি ইফ দিয়ে
এন লেস দেন মানে আমার যে ইনপুটকৃত সংখ্যা এটা যদি লেস দেন 0 হয়, এন লেস দেন 0 হলে ইনভ্যালিড নাম্বার দেখাতে পারো, কিন্তু নেগেটিভ সংখ্যা জোড় বিজোড় হয়, সে কারণে এটুকু রাখলেই হবে, ঝামেলা নেই। মানে বইয়ে সবচেয়ে সিম্পল ফর্মে করে এগুলো, মানে আমাদের অত বেশি চিন্তা করা লাগবে না যে এটা মাইনাস হয়ে গেলে কি হতো, কি মাইনাসও জোড় বিজোড় হয়, সমস্যা নেই। আশা করি বুঝতে পারছো। ইফ দিয়ে কিন্তু খুব সহজে আমরা কাজটা করতে পারি, কিন্তু এখানে একটা সমস্যা আছে যে তাহলে এলস ইফ এলস এগুলো কি কাজে আসবে। চলো এগুলো আমি বুঝিয়ে দিই, খুব সহজেই বুঝতে পারবা না, যেহেতু তুমি আগের বেসিকের মানে লজিক বিল্ডিং ক্লাসগুলো করে এসেছো, তাই সমস্যা হবে না। এখন দেখো তোমার কাছে ধরো অনেকগুলো শর্ত আছে, ইফ একটা শর্ত, এর আন্ডারে অনেক কাজ আছে। তারপরে ধরো আমি কপি করে করে বসাচ্ছি, ধরো এখানে আরো একটা শর্ত, তারপর আরো একটা শর্ত, তারপর ধরো আরো একটা শর্ত, আরো একটা শর্ত, ধরো অনেকগুলো শর্ত আছে তোমার কাছে, মানে ধরো উপর নিচে আছে সবগুলো শর্ত। এখন দেখো তুমি যদি সবগুলো ইফ ব্যবহার করো, তাহলে কোড প্রথমে এই ইফ এর মধ্যে গিয়ে শর্ত চেক করবে, শর্ত চেক করে যদি শর্ত সত্য হয় তাহলে এটা রান করবে, আর সত্য না হলে রান করবে না, তাহলে এই শর্তের কাজ শেষ। এরপরে এটাই আসবে, এটাই আসার পরে আবার এই শর্ত চেক করবে, এই শর্তের আন্ডারে যা আছে সেটা যদি সত্য হয় তাহলে করবে, না হলে করবে না, তাহলে এটার কাজও শেষ। এভাবে কিন্তু প্রত্যেকটা ইফ সে কিন্তু চেক করে। যদি তুমি সব কয়টা ইফ দাও, মানে ইফ হচ্ছে এমন একটা জিনিস যেটা অবশ্যই চেকড হবে, মানে অবশ্যই সেটাকে চেক করা হবে, মানে সি সি যখন তুমি রান করবে অবশ্যই প্রত্যেকটা ইফ চেক করা হয়, বুঝতে পারছো। এখন এলস ইফ আর এলস এগুলো ব্যবহার করার উদ্দেশ্য কি, এগুলো ব্যবহার করার উদ্দেশ্য আমি একটা উদাহরণের মাধ্যমে দেখাই। ধরো আমি এই যে ধরো ওই জোড় বিজোড় হওয়ার জিনিসই দেখায়, অথবা আমি পজিটিভ নেগেটিভ নাকি জিরো এটারই উদাহরণ দেখাই। তুমি কি চাও, প্রথমে তুমি ধরো ইফ দিয়ে দেখলে যে এন ইকুয়ালস টু জিরো কিনা, এন ইকুয়ালস টু জিরো হলে তুমি কি করবা, প্রিন্ট করবা, কি প্রিন্ট করবা, প্রিন্ট করবা যে জিরো। দেখো ভুল করেছি, এখানে এন ডাবল ইকুয়াল জিরো হবে, দেখো এটা প্রিন্ট করবা, তাই তো। আবার আমি দিলাম ইফ, এখানে ধরো আমি দিলাম এন গ্রেটার দেন জিরো, এন গ্রেটার দেন জিরো দিয়ে আমি ধরো প্রিন্ট করলাম পজিটিভ, এই যে হলো। তারপর কি, এটাও শেষ। তারপর আমি ধরো একটু ছোট করে দিই এগুলো, তাহলে আমার একটু বোঝাতে সুবিধা হবে, একটু ছোট করে দিচ্ছি। আর তারপর কি, আরো একটা ইফ, সেখানে আমি কি দিচ্ছি যে এন লেস দেন জিরো, এন লেস দেন জিরো হলে আমি কি করব, আমি প্রিন্ট করব। আমি একটু ফাঁকা দিয়ে লিখেছি একটু সৌন্দর্যের জন্য, তোমার মানে ফাঁকা না দিয়ে একদম শুরু থেকে করতে পারো, কোনো সমস্যা নেই। সেখানে আমি প্রিন্ট করছি যে এটা হচ্ছে নেগেটিভ, তাই তো, নেগেটিভ, এই যে। তো দেখো তিনটা ইফ কিন্তু আমি তৈরি করেছি। এখন তিনটা ইফের মধ্যে একটা ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে কোড কিন্তু প্রত্যেকটা চেক করে দেখবে। তুমি একটা জিনিস হিসাব করে দেখো, তোমার যদি এই তিনটার মধ্যে যে কোনো একটা শর্ত যদি সত্য হয়ে যায়, অন্য দুইটা কি কখনো সত্য হবে? ধরো তুমি একটা সংখ্যা ইনপুট দিলে যে জিরো, এখন এই জিরোটা প্রথম শর্তের মধ্যে যখন যাবে তখন দেখছে এটা সত্য, এখন প্রথম শর্ত সত্য হয়ে গিয়েছে, এটা প্রিন্ট হয়ে গিয়েছে। এটা যদি হয়ে যায়, অন্য অন্য দুইটা কি আর হওয়ার কোনো চান্স আছে? মানে এই জিরো কি জিরো থেকে বড় বা জিরো থেকে ছোট কোনোটাই হতে পারবে? হতে তো পারবে না। তার মানে এই যে এই চেকিং আর এই চেকিং, এই ইফ আর এই ইফ, এই দুইটা কিন্তু আমাদের চেক করাই লাগে না। মানে তুমি এমন একটা কোড লিখছো যে এই কোডের মধ্যে তুমি যে শর্তগুলো তৈরি করেছো সেই শর্তগুলোর যে কোনো একটা যদি সত্য হয় বাকিগুলো অটোমেটিক মিথ্যাই হয়ে যায়, মানে বাকিগুলো আর চেক করাই লাগে না। ধরো আমি এখানে ওয়ান না দিয়ে মানে জিরো না দিয়ে ধরো 10 দিলাম, 10 দিলে কি হবে, 10 দিলে কোনটা সত্য হবে, এটা সত্য না। এখন এটা যদি সত্য হয় তাহলে এই পরেরটার সত্য হওয়ার কোনো দরকার আছে? মানে পরেরটা কি সত্য হবে? হবে না তো। প্রথমটাও মিথ্যা হবে, দেখো জিরো না, আবার জিরো থেকে ছোট হতো না, তাহলে এইগুলো মিথ্যা। আবার যদি আমি এখানে -10 দিতাম, ধরো আমি এখানে দিলাম হচ্ছে -10, যদি -10 দিতাম তাহলে এটা নেগেটিভ হতো, মানে এটা সত্য হতো আর এইগুলো হতো মিথ্যা। মানে তুমি এমন একটা উদাহরণ নিয়ে কাজ করছো যে উদাহরণে শুধুমাত্র একটাই সত্য হতে পারবে, আর কোনোটাই সত্য হতে পারবে না। তাহলে তুমি একটা জিনিস ভাবো, যদি শুধুমাত্র একটাই সত্য হয়, অন্য কোনোটা সত্য না হয়, তাহলে যে কোনো একটা যদি সত্য হয়ে যায়, পরের গুলোকে আর চেক করার আমার কোনো দরকার আছে? তখন তো আর দরকার নেই। সেই কারণে আমাদের এই যে এলস ইফ আর এলস এই দুটো ব্যবহার করা হয়। এই যে এলস ইফ আর এলস, তুমি যদি ইফ এর সাথে এলস ইফ আর এলস এগুলো মিলিয়ে লেখো তাহলে কি হয়, তাহলে যে কোনো একটা যদি সত্য হয়ে যায় তখন আর পরের গুলোর সে কি করবে না, বুঝতে পারছো। তার মানে আমি যে এখানে অনেকগুলো ইফ লিখলাম, এই যে এখানে একটা ইফ, এখানে একটা ইফ, এখানে একটা ইফ, তিনটাই সে চেক করছে। তুমি যদি একটা ইফ, এটা যদি এলস ইফ আর এটা যদি এলস দিতে, তাহলে কি হতো, যে কোনো একটা যদি সত্য হয়ে যেত পরের গুলোর সে কি করতো না। এখন সি যদি সেটা চেক না করে তাহলে সি এর টাইম বেঁচে গেল, মানে কোডটা আরো দ্রুত রান হবে। এখন দ্রুত রান তো এমনি দ্রুতই হচ্ছে, আরো দ্রুত হবে, আমরা সেটা তো আর বুঝতে পারবো না কত দ্রুত। দেখো এটা কিন্তু
মানে এটার একটা হিসাব আছে যে কোড রান করতে কত সময় লেগেছে, ন্যানো সেকেন্ডে হিসাব করে সেটা, মানে খুবই দ্রুত। তো সেটার হিসাব আমরা করতে পারবো না, কিন্তু বুঝতে পারছি যে কোড যেহেতু, যদি আমরা ইফের সাথে এলস ইফ আর এলস মিশিয়ে যদি ওই একটা একটা শর্ত যদি সত্য হয়ে যায়, পরের গুলো যদি আর চেকই না করে, মানে এগুলো আর চেক করাই লাগছে না। যদি চেক করা না লাগে, দেখো 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন 6 লাইন, 6 লাইন কিন্তু সি এর আর পড়াই লাগছে না। সে কারণে এটুকু যেহেতু পড়াই লাগছে না, তাই একবার এখানে আসতে পারছে, মানে আরো দ্রুত কোড রান হবে। বুঝতে পারছো? তার মানে ইফ ব্যবহার করলে আমাদের হয়ে যায়, কিন্তু যদি তুমি দেখো যে একটা শর্ত মানলে অন্য শর্তগুলো কখনোই সত্য হবে না, তখন তুমি ইফের সাথে এলস ইফ আর এলস এইগুলো তুমি ব্যবহার করবা। এখন কেমনে ব্যবহার করবা আমি একটু স্ট্রাকচারটা দেখিয়ে দিই। স্ট্রাকচারটা এমন যে তুমি শুরুরটা ব্যবহার করবে ইফ, শুরুরটা ইফ দিয়ে তুমি কাজ করবা। ধরো শুরুরটা তুমি ইফ দিবা, এরপরে মাঝে যত আছে সব তুমি দিবা এলস ইফ, এলস ইফ, এলস ইফ, এলস ইফ, এইভাবে করে তুমি সবগুলো এলস ইফ দিয়ে করবা মাঝে যত আছে, আর একদম শেষেরটা দিবা এলস। এখন শেষেরটার আবার একটা সুবিধা আছে। এখন দেখো ইফ এলস ইফ এই দুটার কিন্তু শর্ত আছে, মানে তোমার যত শর্ত সবকিছু তুমি ইফ আর এলস ইফ এগুলোর মধ্যে দিবা। আর একদম শেষের যেটা এলস, এটা মানে হচ্ছে উপরের কোনো শর্তই যদি কাজ না করে, এই যে দেখো আমি যদি দেখাই, এই যে তুমি ইফ এলস এগুলো দিয়ে যদি লিখতে চাও, তাহলে এলস এর মিনিং হলো, এলস এর কিন্তু নিজস্ব কোনো শর্ত নেই, এর শর্তটা হচ্ছে উপরের কোনো শর্ত যদি কাজ না করে তখন এই এলস এর কাজটা হবে। এখন তোমাকে যদি একটা উদাহরণ দেখাই, ধরো জোর নাকি বিজোড় সেটার উদাহরণ যদি তোমাকে দেখাই, বা পজিটিভ নেগেটিভ জিরো এগুলো দেখাই, পজিটিভ নেগেটিভ জিরো, এটা প্রথমে আমি ইফ দিয়ে কি দেখছি যে জিরো নাকি, ইফ এন ইকুয়ালস টু জিরো, তাহলে আমি জিরো প্রিন্ট করবো, বাকি কিছু আর লিখছি না। এবার তুমি ধরো এলস ইফ দিয়ে লিখলে, প্রথমটা ইফ দিবা, বাকি কোনোটাই দিবা না। এরপর এলস ইফ, এলস ইফ এর মধ্যে তুমি কি দিবা, যে কোনো একটা দাও। ধরো তুমি পজিটিভ এটা দিলে, তাহলে এন গ্রেটার দেন জিরো সেটা করলে। এখন দেখো ইফ তো তুমি দিলে যে এন এর মান জিরো কিনা, মানে এন এর মান জিরো হলে জিরো প্রিন্ট করবে, এন এর মান জিরোর থেকে আর এলস ইফ দিয়ে তুমি দিলে এন এর মান যদি জিরোর থেকে বড় হয় তাহলে পজিটিভ প্রিন্ট করবে। এবার তুমি যদি এলস দাও তাহলে ঘটনাটা কি হয় একটু বলো তো। এলস দিয়ে তুমি যদি লেখো যে, আচ্ছা আমি এটা একটু দেখিয়ে দিই, কোড আকারে দেখিয়ে দিই তাহলে ভালো হবে। ইফ এন ইকুয়ালস টু যদি জিরো হয়, ডাবল ইকুয়াল টু দিয়েছি, এখানে আমি কি প্রিন্ট করব, আমি একটু একটু সামনে লিখি অথবা এখানে লিখি, সমস্যা নেই। প্রিন্ট এফ, আমরা কি প্রিন্ট করবো, জিরো, এই যে জিরো গেল। এরপর আমরা কি করছি, এলস ইফ দিচ্ছি, এলস ইফ, এবার আমরা পজিটিভটা দেখছি, তাহলে পজিটিভের জন্য প্রিন্টএফ কি করব, পজিটিভ, পজিটিভ। তারপর আচ্ছা এখানে শেষ করে তারপর আমি এখানে শেষ করছি। তারপর কি আমি দেখো এলস দিচ্ছি, এলস দিয়ে আমি লিখছি প্রিন্টএফ নেগেটিভ। এখন এটা কেমনে কাজ করে তুমি একটু চিন্তা করো তো। দেখো তুমি একটু ভালো মতো দেখো, এই যে ইফ এন ইকুয়ালস টু জিরো, যদি ডাবল ইকুয়াল টু জিরো মানে জিরোর সমান হলে জিরো প্রিন্ট করবে, যদি জিরোর থেকে বড় হয় এন এন গ্রেটার দেন জিরো তাহলে প্রিন্ট করবে পজিটিভ। আর যদি এই দুইটার কোনোটা সত্য না হয় তাহলে প্রিন্ট করবে নেগেটিভ। এর মানে কি, উপরের যেই শর্তগুলো আমি লিখেছি ইফ আর এলস ইফ দিয়ে আমি যত শর্ত লিখেছি সেটার কোনোটাই যদি সত্য না হয় তাহলে নেগেটিভ প্রিন্ট করবে। এটা কি কোনো সেন্স মেক করছে নাকি দেখো তো। যদি এন এর মান জিরো আর এর মান জিরোর থেকে বড়, এই দুটো যদি সত্য না হয়, মানে যখন এলসে আসবে, এলস এর শর্তকে উপরে কোনোটা যদি সত্য না হয়, এখন এন এর মান জিরো আর এন এর মান গ্রেটার দেন জিরো এই দুইটার কোনোটাই যদি সত্য না হয় তাহলে অটোমেটিক এটাই আসে না যে এন লেস দেন জিরো। মানে এন এর মান যে কোনো একটা সংখ্যা জিরো হতে পারবে, মানে এন জিরো হতে পারবে, গ্রেটার দেন জিরো হতে পারবে, লেস দেন জিরো হতে পারবে। এখন জিরোটা আমি ইফ দিয়ে দেখালাম, গ্রেটার দেন জিরোটা এলস ইফ দিয়ে দেখালাম। এখন এই দুইটা যদি কোনোটাই সত্য না হয় তাহলে তো অটোমেটিক লেস দেন জিরো হয়, সে কারণে এটা আমার শর্ত দেওয়া লাগে না, সেটা আমি এলস দিয়ে দিলে হয়ে যায়। যে উপরে কোনোটাই যদি আমার সত্য না হয় তাহলে আমি এলস ব্যবহার করলে হয়ে যায়। এই এলসটাই মানে হচ্ছে ওই জিরোর সমান বা জিরোর থেকে বড়, এই দুটার কোনোটাই যদি না হয় তাহলে এটা হবে। সে কারণে আমার আলাদা করে এন লেস দেন জিরো দেওয়ার দরকার হয়নি। তুমি চাইলে এটাকে এলস ইফ দিয়ে তুমি চাইলে এন লেস দেন জিরোর জন্য দিতে পারতে, এন লেস দেন জিরো, তখন তুমি এটা করতে পারতে, কোনো সমস্যা নেই। তোমার এলসটা যে দিতেই হবে এমন কোনো কথা না, বুঝতে পারছো। এলস দেওয়া কম্পালসারি না, আবার এলসি দেওয়া কম্পালসারি না, আমরা দেখবো সেগুলো। তো তুমি মূলত কনসেপ্টটা বোঝো যে জিনিসটা কেমনে হচ্ছে। তুমি তোমার কাছে ধরো, এবার আমি সিম্পলি একটা বলে দিই, তোমার কাছে ধরো 5টা শর্ত আছে, 5টা শর্ত, তাহলে তুমি কি করবা, একটা শর্ত তুমি ইফ দিয়ে দিবা, তারপর তুমি এলস ইফ দিবা, তারপর এলস ইফ দিবা, তারপর এলস ইফ দিবা,
আর একদম লাস্ট আর একটা শর্ত দিবা এলস, মানে সেটা তোমার লেখা লাগবে না। দেখো আমি ভালো মতো বলে দিই, 5টা শর্ত ধরে এক, ধরো 5টা শর্ত আমি একটু দেখাই। এই ধরো একটা শর্ত, 2টা শর্ত, 3টা শর্ত, 4টা শর্ত, 5টা শর্ত। এখন দেখো তুমি এটাকে ইফের মাধ্যমে দিলে, এটা ইফ গেল, এটা এলস ইফ গেল, এটা এলস ইফ গেল, এটা এলস ইফ গেল। 4টা শর্ত তুমি লিখে লিখে করলে, ইফের মধ্যে কিন্তু শর্ত লেখা লাগে, এলস ইফের মধ্যে শর্ত লেখা লাগে, এগুলো তুমি লিখে লিখে করলে 4টা শর্ত। পঞ্চম যে শর্তটা এসেছে 5 নম্বর যে শর্ত, সেটা তোমার আর লেখা লাগবে না। কারণ কি, উপরের 4টা যদি সত্য না হয় মানে মিথ্যা হয়, তাহলে অটোমেটিক পঞ্চম শর্তটা চলে আসে। সে কারণে তোমার আর এলস দিলে সেটা কাজ হয়ে যাচ্ছে। তুমি চাইলে এটাও এলস ইফ দিয়ে পঞ্চম শর্তটাও লিখতে পারতে, সমস্যা নেই। কিন্তু তুমি যদি শুধু এলস লেখো, এলস মানে হচ্ছে উপরের কোনোটাই কাজ না করলে, তার মানে তুমি এলস লিখে মানে বুঝিয়ে দিচ্ছ যে উপরের কোনোটা কাজ না করলে পঞ্চম শর্তটাই হবে। মানে এলস এর মধ্যে তুমি যা লিখবা সেটাই পঞ্চম শর্তের জন্যই হবে। কারণ উপরের উপরের 4টা শর্ত যদি কাজ না করে তাহলে তো অবশ্যই এটাই হতে হবে, তাই না? এটা হওয়ার ছাড়া তো কোনো উপায় নেই। তাই তুমি এলস লিখে দিলে কাজ হয়ে গেল। তাহলে একটু সিম্পলিফাইড ভাবে আমি আগের উদাহরণে যাই। দেখো এই যে পজিটিভ নেগেটিভ জিরো, তাহলে প্রথমটা আমি ইফ দিয়ে লিখতে পারতাম, পরেরটা আমি লিখতে পারতাম এলস ইফ দিয়ে, আর একদম লাস্টেরটা আমি লিখতে পারতাম এলস দিয়ে। এখানে এখানে আমার শর্ত লেখা লাগতো না। কারণ কি, কারণ দেখো আমি এখানে শর্ত লিখেছি n লেস দেন জিরো, কিন্তু n ইকুয়াল টু জিরো আর n গ্রেটার দেন জিরো, এই দুইটা যদি সত্য না হয় তাহলে তো এটা তো হবেই। এটা তো আমার লেখা লাগছে না, এটা তো অবভিয়াস জিনিস। এ কারণে আমি একবারে এটা এলস দিয়ে দিতে পারি। একবারে আমি এলস দিয়ে দিচ্ছি। এলস মানে কি, উপরে কোনোটা যদি সত্য না হয়, এখন উপরে n সমান জিরো, n গ্রেটার দেন জিরো, এই দুটোর একটা যদি সত্য না হয় তাহলে বাই ডিফল্ট n লেস দেন জিরো, এটা আমার আর লেখা লাগছে না। তার মানে n লেস দেন জিরোর জন্য যেটা লিখতাম সেটা আমি এলস দিয়ে লিখে দিলাম। এলস মানে উপরে কোনোটা সত্য না হলে প্রিন্ট হবে নেগেটিভ। কারণ উপরে কোনোটা সত্য না হলে অবশ্যই নেগেটিভই হবে, আমি জানি, সে কারণে আমি লিখে দিতে পারছি নেগেটিভ। এই উদাহরণে তুমি আসো, এই উদাহরণে দেখো মাত্র 2টা আছে। মাত্র 2টা থাকলে কি করবা, শুরুরটা ইফ, শেষেরটা এলস, মাঝে তো কিছু নেই। মানে মোট 2টা থাকলে একটা ইফ একটা এলস দিলেই হয়ে গেল। তুমি চাইলে একটা ইফ একটা এলস ইফ দিতে পারতে, এলস ইফ দিলে কিন্তু তাতে কি হতো, ইফেও শর্ত লেখা লাগতো, এলস ইফেও শর্ত লেখা লাগতো। এখানে দেখো একটা ইফ, তুমি যদি এটা এলস ইফ দিতে, এখানে এলস ইফ দিয়ে শর্ত লিখতে তাও হতো, কিন্তু তোমার তো শর্ত মোট 2টাই। তো তাহলে কি, ইফ একটা যদি কাজ না করে তাহলেই তো এটা কাজ করবে, এটা তো আমার লেখা লাগে না। দেখো আমি ভালো মতো দেখাই। এই পুরো জিনিস যদি আমি না লিখতাম, পুরো জিনিস যদি আমি না লিখতাম, দেখো এই শর্ত না লিখে যদি শুধু এলস লিখতাম, এই যে শুধু এলস লিখলাম, এটা ধরো এখানে নিয়ে আসলাম, এটা দিয়ে কি বোঝাতো বলো তো? এটা দিয়ে বোঝাতো যে এলস এর আগে আমি যত শর্ত দিয়েছি তার কোনোটা যদি সত্য না হয়, এখন একটা সংখ্যা তো জোড় আর 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 একটা সংখ্যা বিজোড়, মানে একটা সংখ্যা জোড় আর বিজোড়, এই দুইটার বাইরে তো হতে পারবে না, পূর্ণ সংখ্যা হয় জোড় হবে অথবা বিজোড় হবেই। তাহলে আমি একটা লিখলাম ইফ দিয়ে, এটা লিখলাম জোড়ের জন্য, এটা হচ্ছে জোড়ের জন্য। এখন এই শর্ত যদি কাজ না করে, এটা যদি কাজ না করে, তাহলে তো অটোমেটিক আমি বুঝে যাচ্ছে এটা বিজোড় হবে। সেটার জন্য তো আমার আলাদা করে শর্ত লেখার দরকার নেই, সেটা আমি এলস দিয়ে লিখলেই হয়ে গেল। কারণ কি, এটা যদি কাজ না করে তাহলে অবশ্যই বিজোড় তো হবেই, সে কারণে আমার সেটা শর্ত লেখা লাগে না, আমি একবার এলস দিয়ে লিখে দিয়েছি অড। মানে এটা যদি না হয় তাহলে অড প্রিন্ট করবে, মানে বিজোড় প্রিন্ট করবে। মানে জোড় যদি না হয় তাহলে বিজোড় প্রিন্ট করবে, মানে একবারে এলস দিয়ে কাজ ছেড়ে দিলাম। বুঝতে পারছো? এখানে যেহেতু মাত্র 2টা আছে তাই আমার আর মাঝের এলস ইফ ওটা লাগেনি, শুরু করেছি ইফ দিয়ে, শেষটা করেছি এলস দিয়ে। বুঝতে পারছো? এখন সবগুলো যদি ইফ দিয়ে করে তাও তো সমস্যা নেই, কিন্তু তোমার যেহেতু সৌন্দর্যের একটা ব্যাপার আছে, মানে নিয়ম মানার একটা ব্যাপার আছে, সেই কারণে আমরা ইফ এলস ইফ এলস এগুলো করব। এখন ধরো তোমার কাছে 5টা শর্ত আছে, ওই দেখালাম 5টা শর্ত হলে তুমি কি করবা, প্রথম শর্তটা ইফ দিবা, মাঝের গুলো দিবা এলস ইফ, আর শেষেরটা দিবা এলস। যদি তুমি জানো যে এই 5টা শর্তের বাইরে আর কিছু হতে পারে না, কারণ দেখো এলস ব্যবহার করার মানে হচ্ছে উপরের কোনোটাই যদি কাজ না করে। এখন তুমি যদি জানো যে 5টা শর্তের বাইরে আর কিছুই হতে পারবে না, তাহলে তুমি এলস দিতে পারবা। মানে যেমন পজিটিভ নেগেটিভ জিরো, এগুলোর ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, এই তিনটার বাইরে কি কিছু হতে পারে? তাহলে একটা আমি ইফ দিয়ে আমি জিরোর জন্য দেখছিলাম, এলস ইফ দিয়ে আমি দেখছিলাম পজিটিভের জন্য, আর তাহলে নেগেটিভ তো এবার আমার লেখা লাগবে না, আমি এখানে এলস দিলেই হয়ে গেল। এলস দিলে আমার নেগেটিভের শর্ত দেওয়া লাগবে না, আমার শুধুমাত্র প্রিন্ট নেগেটিভ করে দিলেই হয়ে যায়। এখন আমি একটু ওই ইসে দেখাই, তাহলে মনে হয় ভালো বুঝবানে। দেখো এখানে এই যে এটা কিসের ছিল বলো তো, জোড় আর বিজোড় ছিল না? এখন দেখো একটা হচ্ছে জোড়, এটা হচ্ছে জোড়ের জন্য শর্ত, আমার তো মোট শর্ত 2টা। এখন আমি জানি যে এই 2টার বাইরে কিছু হতে পারবে না, তাহলে এটা না হলে অবশ্যই এটা তো হবেই। বুঝছো? মানে এই শর্তটা আমার আর লেখা লাগছে না, কারণ এটা যদি না হয় তাহলে এটা তো হতেই হবে, সে কারণে আমি এটা একবারে এলস দিয়ে লিখে দিতে পারি। এলস, এলস মানে কি, উপরেরটা যদি কাজ না করে তাহলে এটা হবে। এখন উপরেরটা কাজ না করা মানে কি, উপরেরটা হচ্ছে জোড়ের জন্য, তাহলে জোড় যদি না হয় তাহলে তো অবশ্যই বিজোড় হবেই। সে কারণে আমার এটা শর্ত লেখা লাগছে না, বিজোড় হওয়ার শর্ত, কারণ আমি জানি এটা না হলে এটা হবেই। সে কারণে আমি একবারে
ওই উপরের কোনোটাই যদি কাজ না করে তাহলে প্রিন্ট করবে অড, মানে বিজোড় প্রিন্ট করবে। এটা দিলাম, এটা তো দেখো হবে না। আমি ধরো 18 ইনপুট দিলাম। আচ্ছা একটু ওয়েট করো, এই যে ইন্টারের নাম্বার, আমি যদি 18 ইনপুট দিই তাহলে দেখো এটা ইভেন। যদি ধরো আমি 19 ইনপুট দিই, 19 19 দেখো অড দেখাচ্ছে। কেন দেখাচ্ছে বলতো? 19 প্রথমে এই শর্তের মধ্যে যাচ্ছে, ইফের মধ্যে গিয়ে এই শর্তটা কিন্তু মিথ্যা হচ্ছে, কারণ 19কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 থাকে, মানে জোড় না এটা, তার মানে এটা বাদ। এবার সে এলস এর মধ্যে যাচ্ছে, এলস এর মধ্যে গিয়ে তো আমার শর্ত চেক করার দরকার নেই, কারণ এলস তখনই কাজ করবে যখন উপরের কোনোটাই কাজ করবে না। তাহলে উপরের কোনোটাই যদি কাজ না করে তাহলে এলস এসে যা হবে সেটাই হয়ে গেল, প্রিন্টএফ অড হয়ে গেল। বুঝতে পারছো? তুমি এখানে বিজোড়েরটাও লিখতে পারতে, এখানে জোড়েরটাও লিখতে পারতে, কোনো সমস্যা নেই। মানে তোমার ইচ্ছা মতো যে কোনো একটা শর্ত তুমি ইফ দিয়ে শুরু করো, মাঝের গুলো এলস ইফ দিবা আর শেষেরটা এলস দিবা। আর যদি মাত্র দুইটাই শর্ত থাকে তাহলে একটা ইফ একটা এলস দিবা, তাহলে শেষ। তাহলে আগের যে কোড ছিল পজিটিভ নেগেটিভ নাকি জিরো, সেটার জন্য আমরা দেখতে পারি এই যে পজিটিভ নেগেটিভ জিরো, এটার জন্য যে কোড ছিল, আমি এটা আরেকবার তাহলে লিখি। এটা হলে আমাদের মানে সামনে এবার আমরা দ্রুত আগাতে পারবো। পজিটিভ নেগেটিভ নাকি জিরো, তাহলে n ইকুয়ালস টু জিরোর জন্য আমি জিরো প্রিন্ট করব। তারপরে আমি একটা এলস ইফ নিয়ে নেবো এবার। মানে এবার যেহেতু আমার তিনটা শর্ত, দেখো এবার কিন্তু আমার শর্ত কয়টা বলো তো? আমি যদি একটু কমেন্ট করে লিখে দেখাই তাহলে মনে হয় ভালো হয়। শর্ত কিন্তু আমার এবার তিনটা। কি কি শর্ত বলো তো? একটা শর্ত হচ্ছে জিরো, একটা শর্ত হচ্ছে পজিটিভ, আর একটা শর্ত হচ্ছে নেগেটিভ, এই তিনটা। এখন জিরোটা আমি ইফ দিয়ে দিলাম। এবার আমি ওই পজিটিভেরটা দেবো ধরো এলস ইফ দিয়ে, তোমার ইচ্ছা, তুমি যে কোনোটাই দিতে পারো। এখানে আমি একটা এলস ইফ দিয়ে দিচ্ছি। তুমি চাইলে একটা স্পেস দিয়েও দিতে পারো যাতে জিনিসগুলো একটু আলাদা থাকে, কোনো সমস্যা নেই। এলস ইফ দিচ্ছি আমি একটা এলস ইফ, এটা আমি n গ্রেটার দেন জিরোর জন্য দিলাম। ধরো লেস দেনও দিতে পারো, তোমার যেটা ইচ্ছা, তোমার ইচ্ছা মতো যে কোনো কিছু ইফ আর এলস ইফ দিয়ে প্রকাশ করো, আর শেষেরটা তুমি এলস দাও। এখন এটার জন্য কি হবে? প্রিন্ট n গ্রেটার দেন জিরোর জন্য হবে পজিটিভ, পজিটিভ। আর n লেস দেন জিরো ওটা আর আমার লেখা লাগবে না, কারণ ওটাই তো লাস্ট, উপরে কোনোটা যদি না হয় তাহলে ওটাই হবেই শিওর, সে কারণে আমার ওটা লেখা লাগবে না, এলস দিলেই হয়ে গেল। এলস দিয়ে আমি কি করব? এই দুটো না হলে কি হবে? জিরো যদি না হয়, পজিটিভ যদি না হয় তাহলে নেগেটিভ হবে, তাহলে নেগেটিভ, নেগেটিভ। তো দেখো, আর এটা তো কমেন্ট করেছি, তুমি তো জানো কমেন্ট তো রান হয় না, এটা রাখলেও সমস্যা নেই। আমি ধরো প্রিন্ট করে দেখাই, ইন্টারের নাম্বার, আমি যদি জিরো ইনপুট দিই তাহলে জিরো, আমি যদি ধরো 1 ইনপুট দিলাম তাহলে এটা হবে পজিটিভ, আমি যদি 1 ইনপুট দিই তাহলে পজিটিভ, আর যদি আমি -1 ইনপুট দিই, ধরো আমি এখানে -1 ইনপুট দিচ্ছি, -1, তাহলে এটা কি হবে? নেগেটিভ। কারণ -1 নেগেটিভ কেন হলো? এই শর্তের মধ্যে গিয়ে দেখছে জিরো না, সে কারণে এটা কাজ করছে না। এলসিফ এর মধ্যে গিয়ে দেখছে যে এটা জিরোর থেকে বড় না, সেখানে যেহেতু এই দুইটার কোনোটাই হয়নি তাই এলস এর কাজ হয়েছে। এলস এর কাজে আমার কোনো শর্ত চেক করা লাগেনি, কারণ আমি জানি এই দুইটা যেহেতু হয়নি তাই নেগেটিভ হবে, সে কারণে আমি একবারে নেগেটিভ মেরে দিয়েছি। আশা করি বুঝতে পারছো ইফ এলসিফ আর এলস এর খেলাগুলো। এখন এটা আরেকটু প্র্যাকটিক্যালি ভালো মতো বোঝা যায় যে জিনিসটা কেমনে কাজ করে। ধরো আমি একটা উদাহরণ দিই তোমাকে, তো বোঝা গেছে জিনিসটা কি। এখন তোমার তো মনে হতে পারে যে ইফ দিয়েও তো একই কাজই করলাম, তাহলে আমার এলস ইফ এলস আর খুব একটা তো চেঞ্জ করলো না, তাই না? আমি একটা উদাহরণ দেখাই তাহলে আরো ভালোভাবে ক্লিয়ার হবে যে ইফ এলস কেমনে ভালো মতো ক্লিয়ার হয়। দেখো আমি একটা জিনিস দেখাই, ধরো আমি একটা কোড লিখছি, ইনক্লুড stdio.h, তারপর আমি int main লিখলাম। int main লিখার পরে আমি শেষে রিটার্ন জিরো ধরে রেখে দিলাম, সমস্যা নেই, রিটার্ন জিরো। তুমি খাতায় তো আর এটা লিখবা না, আমি তো এটা নাড়াতে পারছি। তো এবার কি করবো? আমি ধরো বয়স অনুযায়ী বার্তা প্রদর্শন করবো। ধরো আমার ইচ্ছা মতো আমি একটা ভেরিয়েবল ধরে নিলাম, ধরো সেটা ইন্টিজারেই ধরলাম, ধরো সমস্যা নেই। বয়স কত বছর তাই ধরছি আমি, মানে পয়েন্ট না, মানে এটা একটা পূর্ণ সংখ্যা নিয়েছি, ইন্টিজার এজ। এবার আমি কি করছি? প্রিন্টএফ, ধরো ইন্টার ইউর এজ করছি, ইন্টার ইউর এজ। এবার কি করব? স্ক্যানএফ করব, স্ক্যানএফ। এটা যেহেতু ইন্টিজার তাই %d, আর তারপরে এজ, সেখানে অ্যান্ড এজ। এই যে স্ক্যান করা শেষ। এবার আমি ওই বয়স অনুযায়ী বার্তা প্রদর্শন করবো। এখন আমি দুই রকম করব, মানে আমি বোঝানোর জন্য এটা দিচ্ছি, সেখানে আমি সব রকম বয়স নেব না, আমি শুধুমাত্র যদি
ওই 50 থেকে বয়স বড় হয় আর যদি 100 থেকে বয়স বড় হয়, এগুলো আমি ইফ এর মাধ্যমে লিখবো। তো ইফ এজ ইজ গ্রেটার দেন 50, তাহলে আমি কি কি প্রিন্ট করব? তাহলে আমি শুধু প্রিন্ট না, যে কোনো কিছু করা যায়। আমরা আপাতত যেগুলো করছি সেগুলো শুধুমাত্র প্রিন্ট নিয়ে কাজ করছি, অন্য মেলা কিছুই করা যায়। আমরা প্রিন্ট করবো হচ্ছে ওল্ড, অথবা বড় হাতে লিখেছে ওল্ড, এই যে ওল্ড প্রিন্ট করলাম। রিটার্ন 0 এপাশে সরিয়ে নিয়ে যাই আমি। আর আরেকটা ইফ নিচ্ছি। আরেকটা ইফে আমি কি দেখবো যে এজ যদি 100 থেকে বড় হয়ে যায়, বুঝতে পারছো? 100 থেকে বড় হয়ে গেলে কি হবে? 100 থেকে বড় হলে আমরা প্রিন্ট করব যে ভেরি ওল্ড, মানে 100 থেকে বেশি বয়সী মানুষ তো অনেক ওল্ড, তাই না? এখন ভেরি ওল্ড ধরো প্রিন্ট করলাম। এখন এটা শেষ করলাম আর শেষে রিটার্ন 0 করে আমি কি করে রাখছি, এ লাইনে রাখলাম, সমস্যা নেই। তো এটার মানে কি, যদি কারোর বয়স 50 থেকে বড় হয় তাহলে সে হবে ওল্ড, আর যদি 100 থেকে বড় হয় তাহলে ভেরি ওল্ড। মানে এই কোডের মধ্যে একটু ত্রুটি আছে, তুমি একটু বুঝতে পারবে, মানে কোনো ভুল না, কিন্তু আমার একটু বোঝার ত্রুটি আছে। দেখো আমি যদি করে দেখাই তাহলে বুঝতে পারবা। আমি দুইটা ইফ দিয়ে লিখেছি, পরের বার এটা ইফ আর এলস এভাবে লিখবো। ইফ এটা ধরো লিখছি হচ্ছে ওই, অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিও তাহলে ভালো হবে। ইফ দিয়ে একটা স্পেস দিয়েই দাও না হয়, এজ গ্রেটার দেন 50। তার আগে আমার এটা ঠিক করতে হবে, এটা এটা এজ নামক ভ্যারিয়েবল নিয়েছি, আর ইন্টার এ নাম্বার না, ইন্টার ইওর এজ, ইন্টার ইওর এজ, এই যে। আর এখানে অবশ্যই অ্যান্ড এজ হবে স্ক্যানএফ এর মধ্যে। আচ্ছা গেল। যদি এটা হয় তাহলে আমি কি করব, তাহলে আমি প্রিন্ট করব যে এটা বাদই দিয়ে দিই, সমস্যা নেই। আমি প্রিন্ট করব হচ্ছে ওল্ড, তাই তো? এরপর কি করব, একই কাজ করব কিন্তু ইফ দিয়েই করব, সমস্যা নেই। কিন্তু এটা হচ্ছে 100 থেকে যদি বড় হয়, আমি এটা কপি করি আর এখানে পেস্ট করে দিই। তো এটা হচ্ছে 100, যদি 100 বছর থেকেও বেশি হয় তাহলে এটা হবে ভেরি ওল্ড, বুঝতে পারছো? এখন এখানে আমার বোঝার একটু ভুল আছে, মানে আমার তোমার দুজনের দেখো বোঝার একটু ভুল আছে কোডের মধ্যে। আমি রান করলে বুঝতে পারবো এটা। দেখো আমি যদি এটা রান করি, আশা করি কোনো ভুল নেই। যদি রান করি, দেখো ইন্টারিয়র এজ আমি ধরো 60 বছর বয়স দিলাম, তাহলে কি দেখাবে? ওল্ড দেখাবে। আমি যদি 80 বছর, 90 বছর, মানে 100 পর্যন্ত যে কোনো বছর দিই, আমি যদি গ্রেটার দেন আর ইকুয়াল 100 দিই, মানে 100 বা তার থেকে বড়, 100 বা তার থেকে বড়, আর এখানে 50 বা তার থেকে বড়, তাহলে 50-এর সমান হলেও ওল্ডই দেখাবে, 100 সমান হলেও ভেরি ওল্ড দেখাবে। এখন দেখো আমি যদি ইন্টারিয়রে যাই, একটু চিন্তা করো, আমি ধরো 50 থেকে 100-এর মধ্যে যে কোনো সংখ্যা দিয়ে আমার ওল্ড দেখাবে। এখন 100 থেকে বড় সংখ্যা দিলে কি দেখাতে পারে বলো তো? 100 থেকে বড় সংখ্যা আমি ধরো 120 বছর দিলাম, কারোর বয়স ধরে 120। এখন এবার যদি আমি ইন্টার প্রেস করি তাহলে কি হতে পারে বলো তো? দেখো ওল্ড, ভেরি ওল্ড দুইটাই প্রিন্ট হলো। এখন কেন দুইটা প্রিন্ট হলো বলো তো? এই যে 120, প্রথম শর্তের ভিতরে দেখো 120 50 থেকে বড় না, তাহলে এটা অবশ্যই ওল্ড। আবার দেখো 120 কিন্তু 100 থেকে বড়, তাহলে ভেরি ওল্ড। এখন যেহেতু আমি দুইটাই ইফ ব্যবহার করেছি, এই যে ইফ ব্যবহার করেছে, সে কারণে দেখো দুইটা কোডই, মানে দুইটা শর্তে কিন্তু দেখিয়েছে, বুঝতে পারছো? দুইটা ইফ, ইফ গুলো তো দেখবেই, তাই না? সবসময় দেখে, মানে ইফ তুমি যতগুলো ব্যবহার করবে সবগুলোতেই দেখবে। তাহলে তুমি যেহেতু দুইটাই ইফ ব্যবহার করছো, তাহলে দুইটা রানডারে যে যা কিছু হয়েছে সব রান হয়ে গেছে, কারণ দুইটাই সত্য হয়ে গেছে। 120 50-এর থেকেও বড়, আবার 100-এর থেকেও বড়। মানে এটাকে যদি আমি এলস ইফ দিয়ে লিখতাম তাহলে কি হতো একটু ভেবে দেখো। এখন যদি আমি ইফ এর সাথে এলস ইফ আর এলস মিলিয়ে লিখি তাহলে কি হয় বলো তো? মনে করে দেখো, যে কোনো একটা শর্ত যদি সঠিক হয়ে যায় তখন আর বাকিগুলোর সে কি করে না, বুঝতে পারছো? কোনো একটা শর্ত সঠিক হয়ে গেলে বাকিগুলোর সে কি করবে না। তাহলে এটা কেমন হবে? আমি যদি রান করি এটা, ধরো আমি এখানে 120ই ইনপুট দিলাম, কিন্তু দেখো এখানে শুধু ওল্ড হলো। এখন তোমার মনে হতে পারে যে এটাও তো সত্য ছিল, কেন এটা হলো না? দেখো 120 শুরুতে কোথায় যাবে বলো তো? শুরুতে আমার ইফ আছে না, তো ইফ এর মধ্যে যে শর্তটা আছে সেটা চেক করবে। সেটা চেক করে দেখছে 120 তো 50-এর থেকে বড়, তাহলে ওল্ড প্রিন্ট হয়ে গেল। এখন ইফ এর সাথে এলসি ইফ এলসি এগুলো যদি তুমি মিলিয়ে লেখো তাহলে কি হয় জানো? একটা যদি সত্য হয়ে যায় তাহলে কোড আর বাকিগুলো দেখবেই না। সে কারণে দেখো এরপরে এটাও তো সত্য ছিল, তাই না? কিন্তু এটা দেখেনি, কারণ এটা তো এলসিফ দিয়ে লিখেছো, আর এর আগের এটাই তো সঠিক হয়ে গিয়েছে, এটাই তো সত্য হয়ে গিয়েছে। এটা যেহেতু সত্য হয়ে গিয়েছে আর এগুলো যেহেতু এলসিফ দিয়ে লেখা, তাই এটা আর হবে না, মানে কোড আর পড়েই নিয়ে এই জিনিসটা, বুঝতে পারছো?
তার মানে কি, আমি যদি ইফ এলস ইফ এলস এগুলো মিলিয়ে লিখি তাহলে যে কোনো একটা যদি সত্য হয়ে যায় বাকিগুলো আর সে কি করবে না, মানে বাকিগুলো তোমার রান হওয়ার কোনো চান্স নেই। এখান থেকে বুঝতে পারছো এখন? তাহলে বোঝা গেল। এখন এই উদাহরণটা দিলাম কেন, এটা কোনো মানে বইয়ের কোনো প্রবলেম না, আমি এমনি একটু প্রমাণ মতো দেখিয়ে দিলাম যে ইফের সাথে এলস ইফ ব্যবহার করলে আসলে একটা যদি তোমার সত্য হয়ে যায় তাহলে আর বাকিগুলো কখনোই রান হবে না, মানে বাকিগুলোর সে কি করবে না, সেটা দেখানোর জন্য আসলে এই কোডটা লিখলাম, তাছাড়া আর কিছু না। তো আশা করি একটু ভালো মতো ক্লিয়ার হয়েছে যে সবগুলো ইফ ব্যবহার করা আর ইফের সাথে এলস ইফ ব্যবহার করার পার্থক্য কি। এখন তাহলে আমরা আরো প্রজেক্টে এগোতে পারি। এখন ধরো আমরা একটা প্রজেক্ট করব, যেটা হচ্ছে আমরা কি কি প্রজেক্ট করলাম বলো তো? আমরা 1 নম্বরে প্রজেক্ট করেছি পজিটিভ, নেগেটিভ নাকি জিরো, এটা করেছি। আর 2 নম্বরে করেছি হচ্ছে ওই কি কি বলো তো, অড আর ইভেন, মানে বিজোড় নাকি জোড়, এটা করেছি। আরেকটাও কিন্তু করেছি, সেটা হচ্ছে, নাহলে আরেকটা ধরে করি যে বয়স অনুযায়ী বার্তা প্রদর্শন, বয়স অনুসারে বার্তা বা বয়স অনুযায়ী বার্তা। এটার আমি আর বোর্ডে লিখবো না, আমি একবার ওইখানে লিখি। এখানে কি করব, ইফ দিয়ে ধরো এবার ধরো ভালো মতো বয়স অনুযায়ী বার্তার একটা সুন্দর প্রজেক্ট করি, মানে ইফ এলস ইফ বোঝানোর জন্য আমি আসলে এটা দেখাইছি। আমি ধরো একদম 0 থেকে শুরু করি, একদম যদি বলি যে এফ ইফ এস 0 থেকে শুরু করে যদি 18 পর্যন্ত হয়, তার মানে কি 0 থেকে ছোট, 0 থেকে শুরু করে 18 আগ পর্যন্ত হয়, তাহলে এজ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, 0 থেকে শুরু করে, অ্যান্ড 0 থেকে 0 সমান বা বড় এবং 18 চেয়ে ছোট, তার মানে কি অ্যান্ড চিহ্ন কেমনে প্রকাশ করে, ডাবল অ্যান্ড দিয়ে না, অ্যান্ড এজ ইজ লেস দেন 18, বুঝছো কিনা দেখো? মানে কি 0 থেকে শুরু হয়ে 18 আগ পর্যন্ত যারা আছে তাদের জন্য আমি কি প্রিন্ট করব, যে তোমরা চাইল্ড, তাহলে CHILD চাইল্ড, 18 বছরের কম বয়সী যে কোনো মানুষই শিশু, তাই তো? এরপর কি হবে, এলসিফ দিয়ে এবার কি হবে, 18 থেকে শুরু হবে, মানে 18 সমান বা বড়, আর ধরো শেষ করবো হচ্ছে 30 পর্যন্ত, তাহলে দুইটা এন্ড দেবো। এটা যেহেতু আমি ওই এটা কি অপারেটর বলো তো, লজিক্যাল অপারেটর, সেখানে এখানে আমি এন্ড চিহ্নের জন্য এটা ব্যবহার করছি। এন্ড মানে কি 18 সমান বা বড় এবং 30-এর থেকে ছোট, ধরো 30-এর থেকে ছোট দিচ্ছে, অথবা 30-এর সমান বা ছোট দিতে পারে, আমি ধরো 30-এর আগ পর্যন্ত দিলাম, মানে 18 থেকে শুরু হয়ে 30-এর আগ পর্যন্ত, তাহলে এটা কি হবে, ধরো আমি দিচ্ছি যে এটা ধরো ইয়াং। তারপর কি করবা, আর একটা এলস ইফ দি, এলস ইফ এলস ইফ দিয়ে আমি ধরো আরো একটা শর্ত দিচ্ছি, তুমি এখানে স্পেস দাও না দাও কোনো সমস্যা নেই, স্পেস দেওয়াও যায় না দেওয়া তা। এবার কি করবো, ধরো এজ এবার শুরু হবে 30 থেকে, তাই তো? সেখানে গ্রেটার দেন অর ইকুয়াল টু 30 অ্যান্ড ডাবল অ্যান্ড ধরো 30 থেকে 50 পর্যন্ত, 30 থেকে 50, তাহলে এজ বা 50-এর আগ পর্যন্ত ধরো লেস দেন 50, তাহলে এটা আমি কি প্রিন্ট করব, এটা আমি প্রিন্ট করব হচ্ছে প্রিন্ট এফ, এটা আমি প্রিন্ট করতে চলেছি যে সিনিয়র, এই যে সিনিয়র, তাহলে সিনিয়র প্রিন্ট করব আমি যদি 30 থেকে শুরু হয়ে 50 পর্যন্ত হয়, তাহলে সিনিয়র। আর একদম লাস্ট যেটা সেটার জন্য আরেকটা এলসিফ দিচ্ছি, এলসিফ, আচ্ছা কি হলো, সরি, এটা এলস ইফ, এটা হবে হচ্ছে এলসিফ এর মধ্যে আমি কি দেবো এবার, 50 থেকে বড় যে কোনো সংখ্যা এবার হবে এজ ইজ গ্রেটার দেন 50, গ্রেটার দেন 50 বা গ্রেটার দেন আর ইকুয়াল টু 50, যেহেতু আমি 50-এর আগ পর্যন্ত নিয়েছি, 50-এর সমানও তো নিইনি, সেই কারণে গ্রেটার দেন আর ইকুয়াল টু নিলাম। 50 থেকে শুরু হয়ে 50 থেকে বড় যে কোনো বয়সের জন্য আমি প্রিন্ট করবো যে ওল্ড, তাহলে আমি প্রিন্ট করব প্রিন্ট এফ ওল্ড, আশা করি বোঝা গিয়েছে, এটা ওল্ড। তাহলে কি হলো জিনিসটা, যে যদি যদি 0 থেকে শুরু হয়ে 18 পর্যন্ত হয় সেটা হচ্ছে চাইল্ড, মানে প্রিন্ট করবো চাইল্ড। যদি 18-র সমান মানে 18 থেকে শুরু হয়ে 30-এর আগ পর্যন্ত হয় তাহলে আমরা প্রিন্ট করবো ইয়াং। যদি 30 থেকে শুরু হয়ে 50-এর আগ পর্যন্ত হয় তাহলে আমরা প্রিন্ট করবো সিনিয়র। যদি 50 থেকে বড় হয়ে যায়, 50 থেকে শুরু হয়ে তার থেকে বড় মানে 50-এর সমান বা বড়, তাহলে এটা হয়ে যাবে ওল্ড। তাহলে আমি যদি রান করি তাহলে আমি ধরো ইন্টারিয়ার ধরো আমি দিলাম প্রথমে 15, তাহলে চাইল্ড ধরো আমি 15 না দিয়ে ধরে দিলাম 25,
তাহলে কি হবে? তাহলে ইয়াং, ধরো আমি 25 না দিয়ে ধরো আমি দিলাম 35, তাহলে কি হবে? সিনিয়র যদি আমি দিই ধরো 45, 45 দেখো সিনিয়র। 30 থেকে 50, মানে 30 থেকে শুরু হয়ে 50 আগ পর্যন্ত সবকিছু আমি দিয়েছি সিনিয়র। তাহলে ধরো আমি 55 দিলাম। 55 দিলে কি হবে? কোন শর্তে যাবে 55 দিলে? ওল্ড। 50 থেকে শুরু হয়ে তার থেকে বড় যে কোনো মানের জন্য ওল্ড। তো আমি যদি 55,000 দিই, যদি পৃথিবীর বয়স তুলে দিই, পৃথিবীর বয়স কত কোটি বছর না? আমি ধরো 1 কোটি দিলাম, 1 2 3 4 5 6 7, তাও ওল্ড। বুঝতে পারছো? এখন তুমি যদি একটা জিনিস খেয়াল করো ভালো মতো, আমি সেটা যদি এলস দিতাম তাহলে হয়ে যেত, তাহলেও হয়ে যেত। বুঝতে পারছো? এলস দিলেও হয়ে যেত। এখন 0 থেকে 18 পর্যন্ত চাইল্ড, মানে 0 থেকে 18 আগ পর্যন্ত, 18 থেকে 30 আগ পর্যন্ত সিনিয়র, 30 থেকে 50 আগ পর্যন্ত, আচ্ছা 18 থেকে 30 আগ পর্যন্ত ইয়াং, 30 থেকে 50 আগ পর্যন্ত সিনিয়র, আর 50 থেকে শুরু হয়ে তার থেকে বড় যে কোনো কিছুই হচ্ছে ওল্ড। এখন এটা আর আমার লেখা লাগছে না, কারণ কি? যে উপরের গুলো না হয়, উপরে কোনোটাই যদি কাজ না করে তাহলেই তো 50 সমান বা বড়ই তো বোঝায়। 0 থেকে 50 আগ পর্যন্ত উপরের শর্তগুলো প্রদর্শন করে। এখন যদি এগুলো কোনোটাই কাজ না করে তার মানে কি অবশ্যই 50 বছর বা তার থেকেও বেশি। সে কারণে এগুলো কোনোটাই কাজ করেনি, তার মানে এলসে আমার কিছু লেখা লাগছে না। এবার হয়ে যাচ্ছে। দেখো আমি যদি 0 দিই বা 0 থেকে 18 মধ্যে দিই তাহলে চাইল্ড পাবো, 18 থেকে 30 আগ পর্যন্ত দিলে ইয়াং পাবো, 30 থেকে 50 আগ পর্যন্ত দিলে সিনিয়র পাবো। আমি যদি অন্য কিছু দিয়ে ফেলি, ধরো আমি 70 দিয়ে ফেললাম, তাহলে এটা দেখো ওল্ড প্রিন্ট করবে। কারণ কি? কারণ উপরে কোনোটাই যেহেতু কাজ করেনি তাই একবারে আমি এলসে দিয়ে দিয়েছি। এখন এখানে একটা তুমি যদি ভালো তীক্ষ্ণ দৃষ্টি রাখো তাহলে একটা সমস্যা আছে। এলস মানে কি? উপরের কোনোটাই যদি কাজ না করে, আমি যদি কোনো নেগেটিভ সংখ্যা দিতাম তাহলে কিন্তু এই এলস দিয়ে কাজ হয়ে যেত। দেখো আমি ধরো -5 দিই, -10 দিলাম, -10 দিলেও তো উপরে কোনো কোনো শর্তে তো কাজ করছে না, তখনও দেখো এটাও হয়ে যেত। এটা হচ্ছে একটু সীমাবদ্ধতা, যে তোমার বুঝতে হবে যে উপরের কোনোটা যদি কাজ না হয় তাহলে কি কি হতে পারে। নেগেটিভও তো কেউ দিতে পারে, তাই না? কিন্তু আমরা যেহেতু বয়স নেগেটিভে তো হতে পারে না, তাই না? সে কারণে আমরা এটা দিতে পারি, সমস্যা নেই। কিন্তু তুমি যদি ভালো তীক্ষ্ণ দৃষ্টি রাখো তাহলে বোঝার কথা যে উপরের কোনোটা যদি কাজ না করে তাহলে হয় 50 থেকে তার চেয়ে বড় হবে, অথবা নেগেটিভও কিন্তু হতে পারে। নেগেটিভ হলেও তো উপরের কোনো শর্ত কাজ করে না। তো নেগেটিভ নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, এমনি দেখানোর জন্য বললাম, তাছাড়া আর কিছু না। এটুকু আমি বাদ দিয়ে দিই। তো আশা করি বোঝা গেল বয়স অনুযায়ী বার্তা প্রদর্শন কেমন। এখন বইতে দেখবা আছে এমন, এটা খুব বেশি চিন্তার বিষয় না। এবার আমরা কি দেখব? এবার আমরা ধরো আরো একটা জিনিস দেখতে পারি, যেটা হচ্ছে ওই দুইটা সংখ্যার মধ্যে কোনটা বড়, বা আমরা দেখে নিতে পারি আগে। আচ্ছা, দুইটা সংখ্যার মধ্যে কোনটা বড়, মানে a, b কোনটা বড়, বা আমি যদি লিখে দিই কোনটা বড়, কোনটা বড় দুইটা সংখ্যার মধ্যে, ধরো a, b দুইটা সংখ্যার মধ্যে কোনটা বড় সেটা প্রিন্ট করার জন্য আমাদের একটা কোড লিখতে হবে। তাহলে কি করব? ইনক্লুড stdio.h, এই যে গেল। তারপর কি করব? int মেইন, তারপরে শেষে রিটার্ন 0 করে, মেইন শেষও করবো না, সমস্যা নেই। তো প্রথমে কি করব? আমি দুইটা সংখ্যা ইনপুট নেবো, সেখানে সেটার ভেরিয়েবল তৈরি করতে হবে। ধরো কোনটা বড়, আমি ধরো পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করছি, ধরো যে কোনো সংখ্যা নিয়ে কাজ করা যায়, ধরো আমি পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করছি, তাহলে int a, b নিলাম। এবার কি করবো? এগুলো আমার ইনপুট নিতে হবে। তার জন্য আমি একটু সৌন্দর্য রক্ষার জন্য আমি printf দিয়ে আমি একটা লেখা দিয়ে দিলাম যে ইন্টার টু নাম্বারস, এইভাবে দিয়ে দিলাম। এবার কি করবো? আমি স্ক্যান করতে পারি। এবার স্ক্যানএফ কি করবো? যেহেতু দুইটা ইন্টিজার তাই %d একটা স্পেস দিয়ে দিও, তারপর দেবো %d, এরপরে and a, তারপর আবার কমা দিয়ে and b। আশা করি বুঝতে পারছো। তার মানে দুইটাই একবার ইনপুট নিয়ে নিলাম। তুমি আলাদা করে নিতে পারো, ইন্টার ফার্স্ট নাম্বার, তাহলে স্ক্যানএফ %d and a, তারপর আবার প্রিন্টএফ করে ইন্টার সেকেন্ড নাম্বার, এবার আবার স্ক্যানএফ দিয়ে %d and b দুইবার করে নিতে পারো, কোনো সমস্যা নেই। আমি একবারে নিয়ে নিলাম। তো এবার আমি কি করব? এবার দেখো আমার শর্ত কয়টা, একটা হচ্ছে a গ্রেটার দেন b, একটা হচ্ছে a লেস দেন b, একটা হচ্ছে a ইকুয়াল টু বিও কিন্তু হতে পারে। বুঝতে পারছো? সাধারণত বইয়ে যেগুলো দিয়েছে সেগুলোতে দুইটা সংখ্যা এমন ভাবে ইনপুট বাইরে থেকে দিতে হবে যাতে এগুলো সমান না হয়। যেহেতু দুইটা সংখ্যার মধ্যে কোনটা বড়, তাহলে সমান দিলে তো হচ্ছে না, সেখানে সমানটা ইগনোর করা হয়। তুমি চাইলে এটাও নিতে পারো, কোনো সমস্যা নেই। দুইটা সমান হলে কি হবে সেটাও দিতে পারো। তো প্রথমে ধরো তুমি একটা ইফ দিলে যে ওই a গ্রেটার দেন যদি b হয়, তাহলে আমরা কি করব? আমরা প্রিন্ট করব, কি প্রিন্ট করব বলো তো? এই a ইজ বিগার,
এ মানে কি, এ তো লিখবো না, আমরা লিখবো যে এর জায়গায় পার্সেন্ট ডি লিখবো, যাতে আমরা বোঝাতে পারি যে এই সংখ্যাটা বিগার। এ লিখলে তো আমরা আমাদের মতো সংখ্যা লিখে ফেললাম, এতে বাইরে থেকে যা ইনপুট দেওয়া হয়েছে সেটাই ইজ বিগার, তাই লিখবো আমরা। তাহলে এ ইজ বিগার, বা আমরা লিখতে পারি গ্রেটার, বা শুধু এ প্রিন্ট করলেও হয়ে যেত, কিন্তু এটা ইজ গ্রেটার এভাবে প্রিন্ট করে। এখন পার্সেন্ট ডির জায়গায় আমি লিখবো এ, মানে ধরো আমি 18 আর 19 ইনপুট দিয়েছি, বা ধরো 19 আর 18 ইনপুট দিয়েছি, তাহলে কি হবে, 19টা 18 থেকে বড়, মানে প্রথম শর্ত সত্য হবে। তাহলে 19 ইজ গ্রেটার এমন দেখাবে। 19টা দেখানোর জন্য আমি এখানে পার্সেন্ট ডি দিয়ে এখানে এ দিলাম, বুঝতে পারছো? এবার আমি ধরো আরেকটা এলসি ফানি, যেহেতু আমার 3টা শর্ত, তাহলে আমি এলসি ফানি এখানে আমি কি করবো, যে বি গ্রেটার দেন এ করবো। এটার জন্য কি হবে, এটার জন্য একই জিনিস, যে এবার হবে বি ইজ গ্রেটার, তাই তো? তাহলে এখানে হবে বি ইজ গ্রেটার, তাহলে এখানে কিছুই না, শুধু এখানে একটা বি হয়ে যাবে, দেখো? তাহলে ঠিক আছে, পার্সেন্ট ডি দুইটা যেহেতু ইন্টিজার। এবার কি করবো, এবার আমরা এলস দিতে পারি, এলস দিয়ে কি লিখতে পারি, এলস দিয়ে লিখতে পারি যদি এই দুটোর কোনোটাই সত্য না হয়, এ যদি বি থেকে বড় না হয় অথবা বি যদি এর থেকে বড় না হয়, তার মানে কি, এটা তো অবশ্যই সমান। তার মানে শর্ত লেখা লাগেনি, তার মানে এই এলস দিয়ে আমি যা লিখবো সেটা হচ্ছে এটা সমান হলে যা হবে সেটা। তাহলে সেটার ক্ষেত্রে কি হবে, সেটার ক্ষেত্রে আমি প্রিন্ট করব প্রিন্ট এফ, কি লিখতে পারি, বোথ আর ইকুয়াল। বোথ আমি একটু এখানে লিখছি, বোথ আর ইকুয়াল, বুঝতে পারছো? তো এইভাবে জিনিসটা শেষ হবে। এরপর দেখো মেইন শুরু করছিলাম এই যে, তাহলে রিটার্ন 0 করে মেইন শেষও করতে হবে, রিটার্ন 0 করে মেইনটা শেষও করতে হবে। এই যে দেখো, এটা হয়ে গিয়েছে কোড। এবার যদি এটা আমরা লিখি, তাহলে সবকিছু আমি বাদ দিয়ে দিচ্ছি, একদম নতুন করে ধরে লিখি। তো আমরা দুটো সংখ্যা ইনপুট নেবো, তাহলে আইএনটি এ কমা বি। তাহলে প্রথমে আমরা প্রিন্ট এফ করবো, প্রিন্ট এফ কি প্রিন্ট এফ করবো, সে প্রথমে লিখবো ইন্টার টু নাম্বারস, ইন্টার টু নাম্বারস, এই যে হলো। এবার আমরা কি করব, এবার আমরা স্ক্যান করতে পারি, স্ক্যান এফ, স্ক্যান এফ করে আমরা দুইটা পার্সেন্ট ডি নিয়ে নেব, পার্সেন্ট ডি, আচ্ছা স্পেস না দিই। এবার কি করব, এবার আমরা লিখবো হচ্ছে অ্যান্ড এ অ্যান্ড বি, দুইটা ইনপুট হয়ে গেল। এবার ইনপুটগুলো নিয়ে আমি কাজ করি, ধরো ইফ এ গ্রেটার দেন বি, একটা স্পেস দিয়ে লিখতে পারো, এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি, আর এখানে একটা স্পেস দিতে পারো, তাহলে সুন্দর দেখায়। এবার সেকেন্ড ব্র্যাকেট শুরু করি, এখানে আমি কি প্রিন্ট করবো, ধরো একটু ফাঁকা দিয়ে লিখলাম, সমস্যা নেই। প্রিন্ট এফ আমি এখানে দেবো হচ্ছে এ ইজ গ্রেটার, তাহলে এর জায়গায় আমি একটা পার্সেন্ট দিয়ে দেবো, ইজ গ্রেটার, তাহলে এটা হয়ে গেল। পার্সেন্ট ডির জায়গায় কে বসবে, এ বসবে, এই যে হয়ে গেল। এবার আমি একটা এলস ইফ দিতে পারি, আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি, এখান থেকে আমি যদি কপি করে নিয়ে যাই, তাহলে এটা দেবো এলস ইফ হিসেবে। কারণ কি, একটা যদি সঠিক হয়ে যায় অন্যগুলো তো সঠিক হবে না, আমাদের বইয়ের বেশিরভাগ এমনই, বেশিরভাগ বলতে প্রায় সবই এমনই। তাহলে আমি বি গ্রেটার দেন এ লিখতে পারি, অথবা এ লেস দেন বি লিখলেও কিন্তু একই হয়। এ লেস দেন বি মানে বি বড়, তাহলে এখানে বি ইজ গ্রেটার হবে, তাহলে এখানে বি বসবে, তাহলে বি ইজ গ্রেটার, বুঝতে পারছো? সেমিকোলন দিইনি, এই যে এখানে আর এখানে। এরপর কি করবো, এই দুটোর কোনোটাই যদি সত্য না হয় তার মানে এরা সমান, তার মানে এলস দিয়ে লিখলেই হয়ে যাবে। এলস, এলস লিখে একবারে তুমি শর্ত ছাড়াই কাজ করতে পারো। এখানে আমি প্রিন্ট এফ করবো হচ্ছে যে বোথ আর ইকুয়াল। এখন বইয়ে যেগুলো আছে সেগুলোতে দেখবো সমান ধরে করিনি, মানে সমান হতে পারে এমন কোনো সম্ভাবনা নেয়নি। তার মানে বাইরে থেকে আমরা যদি সমান ইনপুট না দিই তাহলে তো এটা সমান হতে পারে না, সে কারণে এটা ধরিনি। এটা এখন বইয়ের মতো করে দিব, সমস্যা নেই, মানে সমান না ধরে। তখন এটা এলস দিয়ে লিখলে হয়ে যেত, তার মানে আমার শর্ত তখন দুটো হতো, যে এ গ্রেটার দেন বি আর এ লেস দেন বি। এই দুটো হলে একটা তুমি ইফ দিয়ে লিখতে, একটা এলস দিয়ে লিখতে, এলস এর আর দরকার হতো না, বুঝতে পারছো? আমরা যেহেতু একদম ভালো মতো শিখছি তাই মোটামুটি এগুলো করে দিচ্ছি। আচ্ছা, আবার কোথায় দিইনি, এই যে এখানে দিইনি, সেমিকোলন দিতে হবে। এই যে ইন্টার টু নাম্বার ধরো আমি দিচ্ছি 18 আর 19,
তাহলে কি দেখো 19 ইজ গ্রেটার চলে আসলো, মানে 1 নম্বর শর্ত কাজ করলো না, 18 গ্রেটার দেন 19 এটা হয়নি, 2 নম্বর শর্ত হয়েছে। এবার 3 নম্বরটা দেখিনি, বুঝতে পারছো? আমি যদি 19 আর 18 দিতাম তাহলে 19, এটা 18, এটা কি হতো 19 ইজ গ্রেটার, বুঝতে পারছো? তো চলো আমরা সামনে আগাই। তো গেল কোনটা বড়। এখন আরো একরকম কোড হতে পারে, এগুলো আমি কেটে দিচ্ছি। আরো একরকম কোড হতে পারে ভি এগুলোর মধ্যে, যে একই রকম কোনটা বড়, কিন্তু এটা ছিল দুইটা সংখ্যার মধ্যে, এবার আমরা তিনটা সংখ্যার মধ্যে দেখবো এ কমা বি কমা সি। এটার আমি এখানে লিখছি না, আমি একবার এখানেই কোড করে দেখাচ্ছি, তুমি তারপরে তোমার মতো খাতা তুলে নিও। দেখো আমি এবার তিনটা সংখ্যা ইনপুট নেবো, তাহলে এ বি সি, তিনটা সংখ্যার মধ্যে কোনটা বড় সেটা আমি দেখবো। ইন্টার 2 নাম্বারস না ইন্টার 3 নাম্বারস, পরে এন্ড এ এন্ড বি আর এন্ড সি। আর এখানে তো এই জিনিস মিসিং, এই যে এটা দিলে তিনটা সংখ্যা ইনপুট হয়ে গেল। এখন দেখবো যে এমন একটা শর্ত নেব যে শর্ত দিয়ে প্রমাণ হবে যে এ সবচেয়ে বড়, তাহলে কি এ গ্রেটার দেন বি এন্ড এ গ্রেটার দেন সি। বুঝতে পারছো আশা করি? তো এটা মানে কি যে এ বি এর থেকেও বড়, এ সি এর থেকেও বড়। এটা যদি হয় তাহলে তো প্রমাণিত যে এ সবচেয়ে বড়। এলসি যদি এমন কাজ করতাম যে বি এর থেকে বড় আর বি সি এর থেকে বড়, মানে যেমন কাজ করতাম বি গ্রেটার দেন এ এন্ড বি গ্রেটার দেন সি, এটা যদি হতো, এটা হওয়া মানে কি বি এর থেকেও বড় বি সি এর থেকেও বড়, তার মানে বি সবচেয়ে বড়, তখন বি হতো। আমি যদি এখানে এলসি লিখে যদি আমি শর্ত লিখতামই, ধরো আমি এমনি দেখাচ্ছি এগুলো দিয়েই, তো এখানে যদি দেখাতাম সি গ্রেটার দেন এ অ্যান্ড সি গ্রেটার দেন বি, যদি এমন হতো তাহলে আমার কি হতো যে সি ইজ গ্রেটার হতো, তার মানে সি এর জায়গায় আমি পার্সেন্ট লিখি ইজ গ্রেটার না, এবার দেবো গ্রেটেস্ট, দুইজনের মধ্যে যেহেতু তুলনা না এবার তিনজনের মধ্যে, সেখানে গ্রেটেস্ট, বা আমি লার্জেস্ট দিতে পারি, একটু ভালো মতো করে দিলি লার্জেস্ট, এটাও দিয়ে দিই লার্জেস্ট, লার্জেস্ট, আর এটাও হবে লার্জেস্ট। দুজনের মধ্যে হলে গ্রেটার আর বেশি জনের মধ্যে হলে লার্জেস্ট দিও। তো এখানে পার্সেন্টেজ জায়গায় বসবে সি, এটা দিলে কিন্তু খুব ভালো মতোই কাজ করে যাবে। তুমি যদি এলস না দাও কোনো সমস্যা নেই, তুমি এলস না দিয়ে এভাবে তোমার মতো করে সিম্পলি করো তাও হবে। দেখো আমি যদি দেখাই, ধরো একটা হচ্ছে 18, একটা 19 আর একটা ধরো 37, তাহলে কি 37 লার্জেস্ট। কোন শর্তটা কাজ করেছে বলো তো? এ বি সি, সি এরটা কাজ করেনি, মানে এই যে এটা কাজ করেছে সি গ্রেটার দেন এ অ্যান্ড সি গ্রেটার দেন বি, এটা কাজ করেছে। এখন এটা করলে হয়ে যাবে, সমস্যা নেই, কিন্তু সমস্যা কি, মানে কোনো সমস্যা নেই, কিন্তু আরেকটা ব্যাপার আছে যে একটু ছোট করা যায় কোডটাকে। দেখো এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি, এটা যদি সত্য হয়ে যায় তার মানে এ সবচেয়ে বড়। এখন এটা যদি সত্য না হয় তাহলে কি আর এ দিয়ে আমার চেক করার দরকার আছে? মানে আমি তোমাকে একটু দেখাই জিনিসটা। এই যে দেখো এ বি সি, এ বি সি, তুমি প্রথম শর্ত কি দিয়েছো? এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি। দ্বিতীয় শর্ত দিয়েছো বি গ্রেটার দেন এ অ্যান্ড বি গ্রেটার দেন সি। তৃতীয় শর্ত কি দিয়েছো? সি গ্রেটার দেন এ অ্যান্ড সি গ্রেটার দেন বি। এটা দিয়ে প্রমাণ হচ্ছে যে এ সবচেয়ে বড়, এটা দিয়ে প্রমাণ হচ্ছে বি সবচেয়ে বড়, এটা দিয়ে প্রমাণ হচ্ছে সি সবচেয়ে বড়। এখন তুমি একটা জিনিস খেয়াল করো তো, এক নাম্বার শর্ত যদি সত্য হয় তাহলে তো এ বড়, যদি সত্য না হয় তখনই তো এগুলোতে যাবে। তাহলে এক নাম্বার শর্ত যদি কোনোভাবে মিথ্যা হয়ে যায় তখনই তো আমরা এইগুলোতে আসবো, তাই না? এক নাম্বার যদি সত্য হয়ে যেত তাহলে তো এ সবচেয়ে বড়, যদি এক নাম্বার শর্ত সত্য না হয় তাহলে তো এগুলো আসবে। এখন এক নাম্বার শর্ত সত্য না হওয়া মানে কি? এ সবচেয়ে বড় না। দেখো এই শর্ত যদি সত্য না হয় তার মানে এ সবচেয়ে বড় না, তখন কি আমার এই এ দিয়ে চেক করার দরকার আছে বি গ্রেটার দেন? এক নাম্বার সত্য না হলে বোঝা যাচ্ছে যে এ আসলে বড় না। এ যদি বড় না হয় তাহলে এ দিয়ে আর তুলনা করে লাভ নেই, তখন বি আর সি এর মধ্যে তুলনা করলে আমার হয়ে যাবে। যদি বি গ্রেটার দেন সি হয় তখন বি সবচেয়ে বড়, এটা দিয়ে বোঝাচ্ছিল এ সবচেয়ে বড়। যদি এটা সত্য না হয় তাহলে তো আমি বুঝে যাবো যে এ বাদ, এটা সত্য হয়নি মানে কি এ বাদ না। তাহলে শুধুমাত্র বি আর সি এর মধ্যে তুলনা করলে কোনটা সবচেয়ে বড় বোঝা যাচ্ছে। যদি বি গ্রেটার দেন সি হতো তাহলে বি বড়, আর যদি উপরে কোনোটাই সত্য না হতো, মানে একবার যদি এলস দিতাম তাহলে সি সবচেয়ে বড়। বুঝতে পারছো কিনা দেখো এই জিনিসটা, এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি, মানে এ যদি দুইটার থেকে বড়, এই শর্ত যদি সঠিক হয় তাহলে এ বড়। এটা যদি সঠিক না হতো তাহলে কি এ বাদ না, তার মানে কি এ সবচেয়ে বড় না। যদি সবচেয়ে বড় হতো তাহলে তো এ প্রিন্ট হয়ে যেত, যেহেতু এ সবচেয়ে বড় না তাই এটা ভুল হয়েছে, তখন এগুলোতে যাবে। তখন এগুলোতে গেলে এ কিন্তু আমার ধরা লাগছে না, কারণ এই শর্ত তো সঠিক হয়নি বলে এখানে এসেছে, তার মানে এ সবচেয়ে বড় না,
তখন আমি বি আর সি এর মধ্যে তুলনা করলে কাজ হয়ে গেল। এখন আমি বি গ্রেটার দেন সি একটা শর্ত দিতে পারি, তাহলে সেটা দিয়ে বি বোঝাই। আর যদি এই দুটার কোনোটাই কাজ না করে, এই শর্ত কাজ না করা মানে হচ্ছে এ সবচেয়ে বড় না, এটা কাজ না করা মানে হচ্ছে বি সবচেয়ে বড় না, এই দুটার কোনোটাই যদি কাজ না করে তাহলে সি সবচেয়ে বড় হবে শিওর। সে কারণে এটাকে অনেক ছোট করা যেত, মানে আমরা এত বড় না লিখলে হতো। তোমার যদি মানে প্রসেস করতে সমস্যা হয় তাহলে তুমি একবারে এটাই লেখো, সমস্যা নেই, এটা লিখলেও মার্ক পাওয়ার কথা। কিন্তু যদি আর একটু ভালোভাবে লেখো তাহলে দেখো এই শর্ত যদি সত্য না হয় তাহলে এ কিন্তু খেলা থেকে বাদ, কারণ এ যদি বড় হতো তাহলে তো এটাই প্রিন্ট হয়ে যেত। যেহেতু এই শর্তে আসা লেগেছে তার মানে এ কিন্তু বড় না। এ যদি বড় না হয় তাহলে শুধু বি আর সি এর মধ্যে তুলনা করো তাহলে হবে। যদি বি গ্রেটার দেন সি হয় তাহলে বি গ্রেটেস্ট হবে, আর যদি এটাও সত্য না হয় তখনই সি গ্রেটেস্ট হয়ে যাবে। সে কারণে আমার আর কিছু লেখা লাগবে না, শুধু এলস দিলেই হয়ে গেল। উপরে কোনোটাই সত্য না হলে সি বড় হবে, এটা দিলেও দেখো হবে। আমি যদি দেখাই, ধরো আমি ইনপুট নিলাম, দেখো তাও দেখা যাচ্ছে 37 ইজ লার্জেস্ট। কেমনে? এটা তো সি ছিল। এখন এই প্রথম শর্তে দেখছে যে এ গ্রেটার দেন বি আর এ গ্রেটার দেন সি, এটা না 18 19 এর থেকেও বড় না, 18 37 এর থেকেও বড় না, তার মানে এটা ভুল। এন্ড হলে কিন্তু দুইটা শর্তই মানা লাগবে, দুটো শর্তের একটা হয়তো মানেনি, তাই ভুল। যে কোনো একটা ভুল হলে এটা কিন্তু ভুল হয়ে যেত। 2 নম্বর শর্তে কি বলছে? বি গ্রেটার দেন সি, 19 কিন্তু 37 থেকে বড় না, তার মানে এটাও ভুল। এই দুইটা যেহেতু ভুল তার মানে 37ই বড় হবে, এটা শিওর। বুঝতে পারছো তুমি? এটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু মোটামুটি আজকে আমাদের যা যা পারার দরকার ছিল পেরে গিয়েছে। আর একটা কোড আছে যেটা হচ্ছে লিপ ইয়ার। লিপ ইয়ার এটাও আমি আর বোর্ডে লিখছি না, শুধুমাত্র আচ্ছা বোর্ডে লিখি, এটা এটা ছোট আছে, একবার এটা বোর্ডে লিখি। আচ্ছা কোনে গেলাম, একটু ওয়েট করো। আচ্ছা তো কোনে হারিয়ে গেল, এই তো লিপ ইয়ার। তো লিপ ইয়ারটা ছোট আছে, আমি একটু দেখিয়ে দিই। এটা এটা কি করবা? ইনক্লুড, এগুলো আমি বারবার দেখাচ্ছি যাতে তোমার একটু মাথায় গেঁথে যায়। এটাই stdio.h, এটা আমি লিখছি int মেইন, তারপর শুরু করছি। এবার আমি কি করব, আমি লিপ ইয়ার না, তাহলে আমি ইয়ার নামে একটা ভেরিয়েবল নিতে পারি। সেটা অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। বছর কি কখনো ভগ্নাংশ হয়ে বলে? এটা তো পূর্ণ সংখ্যা, তাহলে int ইয়ার, ইয়ার নামে একটা ভেরিয়েবল নিলাম। ধরো আমি প্রিন্ট করছি, প্রিন্ট করবো হচ্ছে ইনপুট নেওয়ার আগে যে প্রিন্টে করে একটু সৌজন্যবশত আর কি, যে ইনপুট ইন্টারে অথবা ইনপুটে যা ইচ্ছা। ধরো আমি লিখছি ইনপুট অ্যান্ড ইনপুট এ ইয়ার, অথবা আচ্ছা ইনপুট ইয়ার, ধরো আমি এন্টার লিখছি না, ইনপুট ইয়ার এভাবে লিখে দিলাম। এবার কি করবো? স্ক্যান করতে পারি, স্ক্যান এফ। স্ক্যান এফ এর মধ্যে কি করব, এটা যেহেতু ইন্টিজার তাহলে %d, আর এখানে লিখবো অ্যান্ড ইয়ার। আশা করি বোঝা গিয়েছে, এই অ্যান্ড এই ভুলটা হয়। এবার স্ক্যান করা হলো। এবার আমি কি দেখবো? তোমার মনে আছে লিপ ইয়ার হওয়ার আমি একটা তত্ত্ব দিছিলাম, মানে বইয়ে এই তত্ত্ব ব্যবহার করা হয়েছে, কেমনে হয়েছে জানি না। যে একটা বছর লিপ ইয়ার কিনা সেটা দেখার জন্য তোমার আগে 400 দিয়ে ভাগ করে দেখতে হবে। 400 দিয়ে ভাগ করে যদি তুমি দেখো যে ভাগশেষ 0, তার মানে 400 দিয়ে যদি বিভাজ্য হয় তাহলে লিপ ইয়ার হবে। যদি এটা না হয়, এটা যদি না হয় তাহলেও লিপ ইয়ার হওয়ার সম্ভাবনা আছে। কখন? যখন এই ইয়ার এটাকে তুমি 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে, কিন্তু ওই 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হওয়া যাবে না। মানে যেমন এটা বুঝতে পারছো কিনা দেখো, এটা এই কাজ যদি হয় তাহলেও লিপ ইয়ার হবে, আর যদি এই দুইটার কোনোটাই কাজ না করে তখন আর হবে না। তার মানে কি, তুমি প্রথমে চেক করবা যে এটা 400 দিয়ে ভাগ করা যায় কিনা, মানে 400 দিয়ে বিভাজ্য হয় কিনা, মানে ভাগশেষ 0 হয় কিনা। যদি এটা হয়ে যায় তাহলে লিপ ইয়ার হবে। যদি এটা নাও হয় তারপরেও লিপ ইয়ার হওয়ার সম্ভাবনা আছে। কখন? সেটা 4 দিয়ে বিভাজ্য হতে হবে কিন্তু 100 দিয়ে বিভাজ্য হওয়া যাবে না, মানে 4 দিয়ে বিভাজ্য এবং 100 দিয়ে বিভাজ্য না, এটার জন্য লিপ ইয়ার হবে। আর যদি দুইটার কোনোটাই না হয় তাহলে একবারে এমন হবে। তো তাহলে এটা কি, আমরা ইফ লিখতে পারি। প্রথমে এটার জন্য ইফ লিখছি, ইফ ইয়ার ইয়ার মডুলাস বা মডিউলো 400 ইকুয়ালস টু যদি 0 হয়, তার মানে কি 400 দিয়ে যদি বিভাজ্য হয় তাহলে আমরা প্রিন্ট করব লিপ ইয়ার। অথবা তুমি লিখতে পারো ওই যেটা আমি ইনপুট দিয়েছি সেটাই যে লিপ ইয়ার, সেভাবে লিখতে পারো। আমি একবারে দ্রুত করার জন্য লিপ ইয়ারই লিখে দিচ্ছি, লিপ ইয়ার, এই যে শেষ। আর এবার কি করব, আমি এটা কেটে দিচ্ছি আমি। এবার আমি ওই এলিফ দিতে পারি, যেহেতু আমার মোট 3টা শর্ত, তাহলে আমি এলিফ দিই। সরি, এলস ইফ। এলিফ হচ্ছে পাইথনে এলস ইফ। এলস ইফ এটার মধ্যে আমি ধরো লিখছি, এবার কি যদি এটা কাজ না করে তখনই তো এখানে যাবে, তারপরেও লিপ ইয়ার হওয়ার সম্ভাবনা আছে। কখন? যে ইয়ার
সাইড দিয়ে ভাগ হবে, মানে ইয়ার মডুলাসের এটা 0 হবে এবং এটা 100 দিয়ে ভাগ হওয়া যাবে না, যেহেতু পাশে জায়গা নেই তাই এখানে লিখছি ইয়ার মডুলো 100, এটা 0 হওয়া যাবে না। এই শর্ত যদি মানে তখনও লিপ ইয়ার হবে, মানে তখন আমি প্রিন্টএফ করতে পারি, প্রিন্টএফ হবে অবশ্যই, এখানে প্রিন্টএফ লিপ ইয়ার। আর কি এই দুটোর কোনোটাই যদি না মানে তখন হবে, তখন লিপ ইয়ার হবে না, তাহলে একবারে এলস দিয়ে লিখতে পারি, এলস প্রিন্টএফ নট লিপ ইয়ার, নট লিপ ইয়ার। তুমি আর এটা করে দেখাচ্ছি না, তুমি একটু করে দেখো, মানে এটা করে দেখবা, তারপর কিছু ইনপুট দিয়ে দেখবা। ধরো 400 দিয়ে বিভাজ্য এমন কোন একটা সংখ্যা ইনপুট দিচ্ছ, ধরো তুমি 1200 ইনপুট দিচ্ছ অথবা 2000 ইনপুট দিচ্ছ, তারপরে কি করবা, তারপরে তুমি আরেকটা ইনপুট দিয়ে চেক করে দেখবা যেটা এই শর্ত মানে, ধরো 60 দিয়ে ভাগ হয় কিন্তু 100 দিয়ে ভাগ হয় না। ধরো আমি লিখলাম যে 1296, এটা খুব সম্ভবত এর মধ্যে যাবে না, তারপর তুমি লিখতে পারো 1298, এটা কিন্তু কোনোটাই মানে না। মানে দেখো এটা লিপের হবে, এটা লিপের হবে, এটাও হবে কিন্তু এটা হবে না। তুমি চেক করে দেখবো তোমার মতো, এটা আমি করে দেখাচ্ছি না কারণ অনেক টাইম ওয়েস্ট হচ্ছে আমি বারবার এখানে লেখার কারণে। তো এই ইফ এলসিফ আর এলসি এগুলো দিয়ে যত রকম হওয়া সম্ভব মোটামুটি সবই দেখানো হয়ে গেছে। আরো কিছু আছে যেগুলো আরেকটু অ্যাডভান্সড আরেকটা ক্লাসে দেখাবো, মানে যখন সবকিছু শেখা হয়ে যাবে তখন এগুলো দেখাবো, তার আগে না। এখন আমরা একটু ফ্লোচার্ট গুলো দেখে নিতে পারি যে ইফ এলস এর মানে যে কন্ডিশনাল যে মানে শর্তযুক্ত যে কোডগুলো আছে সেগুলোর জন্য আমরা ফ্লোচার্ট কেমনে বানাবো। তখন আমরা কিন্তু আগের ক্লাসগুলোতে এই সেটটার ব্যবহার দেখেছি, এটা আসলে কিছু না, এটা অ্যারো, এই তিনটার ব্যবহার আমরা দেখেছি, সহজেই আমরা কিন্তু সবকিছু করে ফেলেছি। এখন আমরা কিসের ব্যবহার করবো, আমরা এবার এই জিনিসের ব্যবহার করব, এই জিনিস দিয়ে আমরা যে কোনো শর্ত নিয়ে কাজ করি। দেখো আমি যদি তোমাকে একটু দেখাই, এটা কি বলতো, এটা একটা সিদ্ধান্ত না, যে কোনো একটা শর্ত এখানে থাকবে, আমি একটা শর্ত লিখি এখানে, শর্ত, যে কোনো একটা শর্ত এখানে থাকবে, এই শর্ত দুই দিকে অ্যারো দেবে, একটা অ্যারো হচ্ছে সত্য হলে কি হবে, ধরো এখানে ইয়েস আর এখানে নো, সত্য মিথ্যা বা হ্যাঁ না যাই হলো, যদি এই শর্ত সত্য হয় তখন এখানে একটা কাজ হবে, যদি না হয় তখন এখানে একটা কাজ হবে। তো এটাই হচ্ছে এর বেসিক। তাহলে চলো আমরা কিছু উদাহরণের মাধ্যমে দেখে নিই জিনিসটা। তো দ্রুত শেষ করতে হবে কারণ ভিডিওটা মনে হয় অলরেডি অনেক লম্বা হয়েছে, তো 1 ঘন্টা 12 মিনিট হয়েছে। তো চলো আমরা দ্রুত শেষ করি। তো দেখো এখান থেকে আমি শুরু করছি। তো প্রথমে আমরা কোনটা করবো, ফারেনহাইট থেকে সেলসিয়াস এটা বাদ দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা কোনটা করতে পারি, আমরা করতে পারি হচ্ছে ওই জোড় নাকি বিজোড় সেটা করতে পারি। 1 নম্বরে ধরো জোড় বা বিজোড় এটার জন্য করতে পারি। ফ্লোচার্ট ইংলিশে লিখো, বুঝতে পারছো, ফ্লোচার্টটা ইংলিশে লেখো। তো জোড় বিজোড়ের জন্য আমরা করতে পারি। তো শুরুতে আমরা স্টার্ট করব, তাহলে আমি স্টার্ট করছি, তাহলে আমি স্টার্ট করলাম। স্টার্ট করার পরে আমরা কি করব, আমরা ওই একটা সংখ্যা ইনপুট নেব, তাই না? ইনপুট নেওয়ার জন্য এটা আশা করি মনে আছে। তো ইনপুট নেওয়ার জন্য আমরা একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা হয়তো, তাই না? সেখানে আমি লিখতে পারি ইনপুট এন। এখানে তো আমার ডেটা টাইপ নিয়ে ঝামেলা নেই, এখানে তো স্ক্যানএফ লেখা যাবে না, ইনপুট লিখতে হবে। আগের ক্লাসে দেখেছো ইনপুট এন। এবার কি করব, এবার এনে আমি কিছু চেকিং করব। তবে এবারে আমার ইফ এলস আসে না, এন ইনপুট নেওয়ার পর এবারে তো আমার চেক করতে হবে সেটা আসলে জোড় নাকি বিজোড়। তো চেক করার জন্য আমরা দুইটা শর্ত আছে, তো একটা হচ্ছে 2 দিয়ে বিভাজন, একটা 2 দিয়ে বিভাজন না। তাহলে আমি এখান থেকে কপি করে আনি, যে এখানে কি দেবো, যে 2 দিয়ে বিভাজ্য কিনা। দেখো 2 দিয়ে বিভাজ্য কিনা, তাহলে এন মডুলাস 2 ডাবল ইকুয়াল 0 এটা কিনা। তুমি এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিতে পারো, না দিলেও সমস্যা নেই। এখন এটা মানে কি বোঝাচ্ছে, যে এন 2 দিয়ে বিভাজ্য কিনা। এখন এন যদি 2 দিয়ে বিভাজ্য হয় তাহলে এক কাজ, যদি না হয় তাহলে এক কাজ। তাহলে দেখো জিনিসটা, তাহলে এখান থেকে কেমন আসে, এখান থেকে একটা দাগ, সরি এখান থেকে একটা দাগ, এখান থেকে একটা দাগ, অথবা আমি এই কালার দিয়ে দেখাই, এখান থেকে একটা দাগ, এখান থেকে একটা দাগ, এদিক থেকে একটা আসে আর এদিক থেকে একটা আসে। একটা হচ্ছে ইয়েস এর জন্য, একটা হচ্ছে নো এর জন্য, মানে একটা সত্যের জন্য একটা মিথ্যার জন্য। যদি এন 2 এর থেকে মানে এন যদি 2 দ্বারা বিভাজ্য হয়, মানে 2 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 0 হয় তাহলে কি করব, তাহলে আমরা প্রিন্ট করতে পারি যে এটা হচ্ছে ওই জোড়। তাহলে আমরা প্রিন্ট করতে পারি যে এটা জোড়। তাহলে আমরা লিখতে পারি যে প্রিন্ট ইভেন। তাহলে আমরা কি লিখতে পারি, প্রিন্ট, যে কোনো কথা লেখার ক্ষেত্রে, মানে কোনো সংখ্যা টংখ্যা না, মানে কোনো ভ্যারিয়েবলও না, যে কোনো কথা লেখার ক্ষেত্রে ডাবল কোটেশন দিও, প্রিন্ট ইভেন। ইভেন মানে কি জোড়। আর যদি এটা না হয়
তাহলে তো আমার মোট শর্ত কটা দেখো তো, মোট শর্ত আমার দুইটা, একটা হচ্ছে n 2 দিয়ে বিভাজ্য হবে, একটা হচ্ছে হবে না। তাহলে তো আমরা একটা চেকিং দিয়ে তো করে ফেলতে পারি, কারণ এটা না হওয়া মানে কি, এটা না হওয়া মানে তো এই শর্ত, মানে আমার কিন্তু দুইটা শর্তের জন্য আমার একটা চেকিং লাগে। মানে একটা জিনিস তুমি মনে রাখো, তোমার যতটা শর্ত, তোমার যদি 5টা শর্ত হয় তাহলে তোমার চেক করা লাগবে কয়টা জানো, একটা বাদ দাও, বাদ দিয়ে যতটা থেকে ততটা, মানে তোমার যতটা শর্ত তার থেকে একটা কম এই চিহ্ন লাগবে। যদি তোমার 3টা শর্ত হয়তো, ধরো তোমার কাছে ধরো 3টা শর্ত আছে, তাহলে তোমার এই চিহ্ন লাগতো 2টা, পরে দেখবো যে কেমনে 2টা। এখন এমনি মনে রাখো, তোমার যতটা শর্ত তার থেকে একটা কম এই চিহ্ন লাগবে, মানে চেকিং লাগবে তোমার একটা কম। এখন যেহেতু আমার শর্ত 2টা, তাই আমার চেকিং লেগেছে 2 মাইনাস একটা, এই একটা দিয়ে আমার কাজ হয়ে যাচ্ছে। কারণ কি, এটা যদি সত্য হয় তাহলে এই শর্ত, আর এটা যদি মিথ্যা হয় তাহলে এই শর্ত, দেখো দুইটাই কভার হয়ে গেছে। তো যদি মিথ্যা হয় তাহলে এটা অবশ্যই বিজোড় হবে, তাহলে এটা আমি কপি করে নিয়ে যাই, এটা তাহলে বিজোড় হবে, তাহলে প্রিন্ট তখন হবে অড, তাহলে এটা অড। এখন এরপরে কি করবে, এরপরে আমার তো অবশ্যই শেষ করতে হবে। এখন শেষ করার আগে আমি একটু একটা জিনিস তোমাকে বলে দিই, বেসিক, এটা একটু বলে দিই যে এই যে শেষ করা ইন্ট, আর এই যে শুরু করে এটা হচ্ছে স্টার্ট, এই দুইটা জিনিস কখনো একাধিক অ্যারো গ্রহণ করে না। কখনো এমন হবে না যে স্টার্ট করে তুমি অনেকগুলো অ্যারো দিয়েছো আবার অনেকগুলো অ্যারো থেকে তুমি এন্ড এসেছো, এমন কখনো সম্ভব না, এগুলো সম্ভব না। সব সময় এমন হবে যে তুমি স্টার্ট করেছো আর এখানে ধরো এন্ড, সবকিছু স্টার্ট স্টার্ট হয়ে একটা অ্যারো বেরোবে, মানে স্টার্ট থেকে সবসময় একটা অ্যারো বের হয়, একাধিক অ্যারো বের হয় না। আর এন্ডে কখনো একাধিক অ্যারো ফিরে আসবে না, এন্ডে একটা অ্যারোই ফিরে আসবে, এটা সবসময় মানতে হবে। তাহলে দেখো তোমার কিন্তু কাজ শেষ, এখানে তুমি বুঝতে পারছো কাজ শেষ, আমি চেকিং করে টেরে আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এবার আমি কি করব, এবার তোমার তো শেষ করতে হবে তাই না। শেষ করার জন্য এখন যদি তুমি এখানে এন্ড দাও, এন্ড দিয়ে যদি এখান থেকে তুমি অ্যারো আনো, তাহলে দেখো তো অনেকগুলো অ্যারো একসাথে এন্ডের মধ্যে পড়ছে না, এমন ফেলা যাবে না। তখন কি করতে হবে, একটা অ্যারোতে বানাতে হবে, সেই কারণে আমরা এই সংযোগ চিহ্ন ব্যবহার করব। এই যে সংযোগ চিহ্ন বলছিলাম না যে সংযোগ করার জন্য ব্যবহার হয়, এটা তুমি এখানে ব্যবহার করো। আর এখানে এই যে অ্যারো এভাবে দাও, এখানে এটা, এখানে এটা, এখানে দেখো এবার সংযোগ হয়ে গেছে। এবার তুমি এখান থেকে এন্ড দিতে পারবা, এবার তুমি এখান থেকে এন্ড চিহ্ন দিতে পারবা। তাহলে বুঝতে পারছো জিনিসটা কেমন, সংযোগ কেন ব্যবহার করা হয় তুমি বুঝতে পারছো। আরো কাজে ব্যবহার করা হয় যখন তুমি ওই অনেক চেকিং এর পর সিদ্ধান্ত নিয়ে যখন তুমি আবার কোন একটা কাজ করবা, সে পরে দেখবো না, সমস্যা নেই। মানে সংযোগ চিহ্ন একটা অন্যতম ব্যবহার হলো এই যে এন্ড কখনো একাধিক অ্যারো গ্রহণ করে না, স্টার্ট থেকে একাধিক অ্যারো বের হবে না, আর এন্ডে একাধিক অ্যারো প্রবেশ করবে না। এখন এটা মানার জন্য অনেক সময় তোমার সংযোগ চিহ্ন দিয়ে অনেকগুলো অ্যারো একসাথে করে তারপরে তোমার এন্ডে যাওয়া লাগতে পারে। তো আশা করি বোঝা গিয়েছে যে কেমনে আমরা জোড় বিজোড়টা বের করবো। এবার চলো আমরা আরো কয়েকটা কোড করে ফেলি, আমি আরো কয়েকটা বানিয়ে নিই না হয়, এটা আমি বাদ দিয়ে, এটা আছে আগের স্লাইডে, এখন এটা আমি অনেকগুলো কপি করে নিচ্ছি। আচ্ছা, তো যতগুলো হয়েছে, তো দেখো আমি আবার জায়গায় চলে যাচ্ছি। তো এবার আমরা কি দেখতে পারি, এবার ধরো আমরা ওই লিপ ইয়ার কিনা তাই দেখবো, লিপ ইয়ার কিনা। তো ধরো আমি দেখবো যে এবার লিপ ইয়ার কিনা, বা কি দেখতে পারি বলো তো। আমরা দেখতে পারি দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়, এটা দেখতে পারি। এ আর বি এই দুটোর মধ্যে কোনটা বড়, বড় সংখ্যা নির্ণয় সেটা দেখতে পারি। তাহলে আমরা স্টার্ট করবো আগে। তো প্রথমে আমরা স্টার্ট করে দিলাম, এই যে স্টার্ট। এবার কি করব, আমরা এ আর বি দুটো সংখ্যা ইনপুট নেব, তাহলে এটা ইনপুট নিয়ে নিচ্ছি, ইনপুট এ কমা বি। তাহলে আমরা লিখতে পারি যে ইনপুট এ কমা বি লিখতে পারি, লিখলাম। এবার কি করব, এবার আমরা চেক করব যে এ বি থেকে বড় কিনা নাকি বি এ থেকে বড় কিনা। এখন দেখো তুমি যদি এ আর বি সমান না ধরো, সমান ধরাটাকে ইগনোর করো, বইতে যা করেছে, তাহলে তোমার কিন্তু দুইটা শর্ত আছে, এ গ্রেটার দেন বি আর এ লেস দেন বি, এই দুটো শর্তের বাইরে কিন্তু যেতে পারবে না। এখন বইয়ে তো ধরে নিয়েছে সমান না, তুমি ধরো সমান ধরলে, তুমি যদি সমান না ধরতে তাহলে তোমার কয়টা চেকিং লাগতো বলো তো, যেহেতু তোমার শর্ত দুইটা, তাহলে 2 মাইনাস 1 মানে একটা চেকিং লাগতো, মানে এই জিনিস তোমার একটা লাগতো। আর তুমি যদি সমান ধরে করো, তুমি যদি সমান ধরে করো তাহলে তোমার কিন্তু 3 মাইনাস 1 তোমার দুইটা চেকিং লাগবে, বুঝতে পারছো, দুইটা চেকিং। এখন ধরো প্রথমে আমি একটু কঠিন করে করাই, তারপরে সহজ করে করাবো না। প্রথমে ধরো সমান করেও করালাম যে এ সমান বি হতে পারে, তাহলে প্রথমে আমরা দেখে নেবো যে যে কোনো একটা শর্ত তুমি আগে ধরে নাও এই দুটোর মধ্যে, এবং এই দুটোর মধ্যে আমি ধরো সমানটা ধরবো, যে কোনো একটা শর্ত তুমি ধরতে পারো, সমস্যা নেই। তাহলে প্রথমে আমি এ সমান বি নাকি এটা চেকিং করব, তাহলে এটা চেকিং করার জন্য এখানে এই জিনিসটা আসবে, এখানে আমি কি লিখবো যে এ ইকুয়ালস টু বি,
জিজ্ঞাসা চিহ্ন দিতে পারো, একটা সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। এটা ইয়েস আর নোর জন্য দুই দিকে থাকবে। এখন এটা যে সবসময় এইভাবে দুই দিকে থাকে এমন নয়, এখান থেকেও থাকতে পারে, যে কোনো একদিক ইয়েস আর নো দিতেই হবে। তাহলে আমি ধরো এই পাশে দিচ্ছি ইয়েস আর এই পাশে দিচ্ছি নো। এবং যদি এ সমান বি হয়ে যায় তাহলে আমি প্রিন্ট করে দেবো যে এ আর বি সমান। কারণ কি সমান অথবা কোনটা বড় সেটাই তোমার প্রিন্ট করতে হবে। যদি দেখছে যে এ সমান বি হয়ে গেছে তাহলে কি করে দেবো, আমরা প্রিন্ট করে দেবো যে ইকুয়াল, এই কথাটা প্রিন্ট করে দিলাম ধরো। তাহলে কি এখান থেকে প্রিন্ট যেহেতু আউটপুটের অংশ তাই আমি এটা আউটপুটের মধ্যে আনছি এভাবে। আচ্ছা, তো বোঝা গেল জিনিসটা, এটা হলো। আর যদি সমান না হয় তখন কি হবে, আমার কয়টা চেকিং লাগবে বলো তো? 3 - 1 দুইটা চেকিং না, মানে এখানে আমার আরো একটা চেকিং আসবে। তো এই চেকিং কি করবো, এ আর বি যদি সমান না হয় তখন কি চেকিং করবো, যে এই দুটার মধ্যে যে কোনো একটা, তখন আরেকটা চেকিং আসবে যেটা হচ্ছে এবার এই দুটার মধ্যে যে কোনো একটা চেকিং করে, এটা আমার শেষ চেক করা। এবার এই দুটার মধ্যে যে কোনো একটা, ধরো এ গ্রেটার দেন বি, এটা চেকিং করলাম। এটা চেকিং করলে হ্যাঁ হলে একটা, হ্যাঁ হলে এটা, না হলে দেখো এটা চলে আসে, মানে কিন্তু এবার আমার সবই হয়ে গেল। এটা যদি ইয়াস হয় আর যদি এটা নো হয় তাহলে দুই রকম, এটা ধরো ইয়াস আর এটা ধরো নো। এটা যদি ইয়াস হয় তাহলে কি হয়, এ গ্রেটার দেন বি, এটা সঠিক। আর এটা যদি নো হয় তাহলে দেখো এটা সঠিক। তার মানে আমার তিনটা শর্ত কিন্তু হয়ে গেল। তিনটা শর্ত হওয়ার জন্য আমার কয়টা চেকিং লাগলো, দুইটা। মানে তোমার যদি এন সংখ্যক শর্ত থাকে তাহলে তোমার n - 1টা চেকিং লাগবে। বুঝতে পারছো? তো তাহলে যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে আমি কি প্রিন্ট করব, তাহলে আমি প্রিন্ট করবো হচ্ছে এ। তাহলে আমি প্রিন্ট এ করছি, প্রিন্ট এ মানে কি, আমি বলে দিচ্ছি যে এ হচ্ছে বড়, সেই কারণে মানে এটাকে প্রিন্ট করে দিলাম। মানে কোনটা বড় সেটা তো প্রিন্ট করতে হবে। এখন ইকুয়াল যদি না ধরো তাহলে আরো সহজ হতো, ইকুয়াল ধরে একটু কঠিন হয়েছে, তারপরে অত কঠিন না। তো তাহলে এটা এখানে নিয়ে আসলাম, এই যে কাজ হয়ে গেল। এবার কি, যদি এ গ্রেটার দেন বি এটা না হতো, তার মানে কি এই শর্তটা সঠিক, এ লেস দেন বি, এটা এ লেস দেন বি হলে বি বড়, তাহলে আমরা প্রিন্ট বি করব। তাহলে আমরা প্রিন্ট বি করে দেবো, তাহলে হয়ে গেল। তাহলে প্রিন্ট বি। এবার কি হবে, তোমার তো শেষ করতে হবে কোডটা, তাই না? আমি একটু ছোট করি, এটা আসলে লম্বা জিনিস, কিন্তু আমি তো ওই উপর নিচ ছোট করে পাশাপাশি লম্বা স্ক্রিন ব্যবহার করছি। যদি ট্যাবে করতাম তাহলে মানে আরেকটু লম্বা জায়গা পেতাম, তখন ভালো হতো। এখন দেখো তিনটাই কিন্তু আমার সমাধান হতে পারে, ইকুয়ালও হতে পারে, এও হতে পারে, বিও হতে পারে। এখন তিনটা থেকে কি তুমি একবার এন্ড এর মধ্যে নিয়ে আসবা না তো? তাহলে কি করবা, তিনটা আগে তুমি সংযোগ করবা, তারপরে তুমি আসবা। এই যে আগেরটার মতো, তোমার যতগুলো তোমার ফলাফল ছিল সবগুলো তুমি আগে সংযোগ করেছো, তারপরে এন্ডে এসেছো। কারণ এন্ডের মধ্যে একাধিক আরো প্রবেশ করাতে পারবা না। তাহলে তুমি আগে এটা সংযোগ করে নাও। সংযোগ একটু ছোট ছোট বৃত্ত দিও, মানে অত বড় দেওয়ার দরকার নেই। ছোট বৃত্ত একটু মাঝামাঝি রাখো, মানে এই পুরো অংশের মধ্যে একটু মাঝামাঝি রাখো, তাহলে ভালো হবে। মাঝামাঝি অথবা যে কোনো একটা নিচে রাখো, তাহলে ভালো হবে। তাহলে আমি এটার নিচে রাখছি, এখান থেকে একটা এরো আসছে, স্কেল দিয়ে টেনে দিও তাহলে ভালো দেখা যায়। আর এখান থেকে একটা এরো আসছে, এই যেভাবে সংযোগ করে দিলাম। এবার আমি ইন্ট করতে পারি একটা এরো দিয়ে। আশা করি বুঝতে পারছো, জিনিসটা খুবই সহজ। এই যে দেখো ইন্ট শেষ। তো দেখো এটা কিন্তু দেখতেও সুন্দর আবার সহজও। এটা যদি আমি আরেকবার করি, এবার আমি কি করব, আমি ধরে নেবো যে আমি বাইরে থেকে যে দুইটা সংখ্যা ইনপুট দিচ্ছি সেগুলো সমান না, মানে সমান বাদে শুধুমাত্র এগুলো করব। তাহলে কি, তাহলে তো বুঝতে পারছো খুবই সহজ, মাত্র দুইটা শর্ত মানে মাত্র একটা এটা দিয়ে কাজ হয়ে যাবে। তাহলে একটা এটা দিয়ে আমার যদি কাজ হয়ে যায়, দেখো তাহলে আমার এত কিছুই লাগছে না। দেখো আমি যদি দেখাই, তাহলে আমার একটা চেকিং এ কাজ হয়েছে। এই একটা চেকিং এ কি, যে কোনো একটা তুমি চেকিং করতে পারো। এ গ্রেটার দেন বি ধরো চেকিং করলাম, এ গ্রেটার দেন বি যদি ইয়েস হয় তাহলে এটা, আর যদি নো হয় তাহলে এটা। দেখো একটা চেকিং দিয়ে হয়ে গেল। এ যদি গ্রেটার দেন বি হয় তাহলে করবো প্রিন্ট এ। আর এ যদি গ্রেটার দেন বি না হয়, মানে এটা সত্য এ লেস দেন বি, তার মানে বি বড়, তাহলে আমরা প্রিন্ট বি করব। বুঝতে পারছো, খুবই সহজ এটা। মানে বইয়ের উদাহরণটা বেশি সহজ, আমি একটু বেশি কঠিন করে করিয়ে দিলাম। এই যে দেখো, তারপর কি করবো, এই দুইটাই তো ফলাফল, এই দুইটা থেকে তো তুমি এন্ড করতে পারছো না, সেখানে তুমি একটা সংযোগ করে দিবা এখানে। তারপরে কি, এখান থেকে তুমি এন্ড করবা। আশা করি তুমি বুঝতে পারছো। তো এগুলো খুবই সহজ জিনিস, চলো সামনে আগাই। এবার আমরা কি দেখতে পারি, এবার আমরা দেখতে পারি তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড়, মানে এ বি সি এগুলোর মধ্যে কোনটা বড়, এ কমা বি কমা সি এটার মধ্যে কোনটা বড়। তাহলে কি করবা, তিনটা সংখ্যার মধ্যে তুমি আগে শর্ত তৈরি করো তো। একটা শর্ত হচ্ছে এ গ্রেটার দেন বি এবং এ গ্রেটার দেন সি, এটা একটা শর্ত। এই শর্ত যদি সঠিক না হয় তার মানে কি, এটা তো বাদ, তার মানে দ্বিতীয় শর্ত হচ্ছে বি গ্রেটার দেন সি, আর তৃতীয় শর্ত হচ্ছে বি লেস দেন সি। এটা বুঝছো কিনা দেখো, এটা বুঝতে পারছো কিনা দেখো। দেখো এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি, এটা একটা শর্ত হতে পারে। এটা যদি সত্য হয় তাহলে তো এ প্রিন্ট হয়ে যাবে, আর যদি সত্য না হয় তখন আমরা বি আর সি এর মধ্যে চেকিং করলে তো হয়ে গেল। তখন বি আর সি এর মধ্যে চেকিং করার জন্য
বি গ্রেটার দেন সি হতে পারে আর বি লেস দেন সি হতে পারে। আশা করি বোঝা গিয়েছে জিনিসটা। তাহলে আমরা কি করবো, আমরা স্টার্ট করব। স্টার্ট করার জন্য এই চিহ্ন স্টার্ট করলাম। এরপর কি করব, দেখো শর্ত কয়টা, তিনটা না, তাহলে আমার চেকিং লাগবে দুইটা, এক কম। তাহলে আমি প্রথমে এবিসি ইনপুট নিয়ে নিচ্ছি। তাহলে ইনপুট এ কমা বি কমা সি। তাহলে এটা যেহেতু ইনপুট আউটপুটের অংশ, তাই আমি এটা নিয়ে যাচ্ছি এই চিহ্নটা। তাহলে ইনপুট এ বি সি হয়ে গেল, এই যে ইনপুট হয়ে গেল এগুলো। এবার কি করবো, এবার আমরা যেহেতু ইনপুট না শেষ, এবার আমরা চেকিং শুরু করতে পারি। প্রথম যে চেকিং, এই চিহ্নটা নিয়ে যাই। এই চিহ্নের প্রথমে কি চেক করবো বলতো, যে কোনো একটা তুমি চেক করতে পারো। আমি ধরো এটা চেক করছি, তাহলে এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি। এটা যদি সত্য হয় আর এটা যদি মিথ্যা হয়, তার জন্য দুই রকম কোড। এটা যদি সত্য হয় দুই রকম ফ্লো চার্ট হবে, দুই রকম ফলাফল হবে। যদি এটা সত্য হয় ইয়েস, আর যদি মিথ্যা হয় তাহলে নো। সত্য হলে কি হবে, এ গ্রেটার দেন বি আর এ গ্রেটার দেন সি। এটা যদি সত্য হয় তার মানে এ সবচেয়ে বড়, তাহলে আমরা প্রিন্ট এ করে দেবো, প্রিন্ট এ। আর যদি না হয় তাহলে কি হয়, তখন আবার চেক করতে হবে। তার মানে এ চেকিং শেষ, এবার এ দুটার মধ্যে চেকিং। তখন এ চেকিং এর মধ্যে কি আসবে, আচ্ছা প্রিন্ট এ, এটা আমি লিখে দিই এখানে, প্রিন্ট এ। যদি এটা সত্য হয় প্রিন্ট এ, আর যদি মিথ্যা হয় তখন আবার চেকিং এ দুটার জন্য। তখন এ যে আবার চেকিং করবো। এ চেকিং এ তুমি এবার যে কোনো একটা নাও। আমি ধরো বি গ্রেটার দেন সি নিয়েছি, বি গ্রেটার দেন সি হলো কিনা। তুমি একটা জিজ্ঞাসা চিহ্ন দিতে পারো, সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, দেওয়াই ভালো। এখন বি গ্রেটার দেন সি, এটারও একটা ইয়েস নো আছে। এটা যদি ইয়েস হয় তাহলে বি বি সি এর থেকে বড়, আর যদি নো হয় তাহলে দেখো এটা নো হওয়া মানে কি, এটা নো হওয়া মানে কি, এটারও নো আবার এটারও নো, মানে উপরেরটাও মিথ্যা এটাও মিথ্যা, তার মানে এটাই তো, বুঝতে পারছো? তো তাহলে কি বি গ্রেটার দেন সি আমরা প্রিন্ট বি করব। আর বি যদি এটা যদি ইয়েস হয় তার মানে বি যদি গ্রেটার দেন সি হয় তাহলে প্রিন্ট বি। আর যদি নো হয় তাহলে কি বি বি সি এর থেকে বড় না, তার মানে এটা সত্য, তার মানে প্রিন্ট সি করব। আশা করি বুঝতে পারছো। তো এগুলো যেহেতু আউটপুটের অংশ, তাই আমি এখান থেকে নিয়ে আসছি। এই যে এবার কি করবো বলো তো, এবার যেহেতু সবগুলো ফলাফল পেয়ে গেছি, এবার আমরা শেষ করে দেব। শেষ করার জন্য আমরা একবারে শেষ করতে পারবো না, আমরা একটা সংযোগ দেব। এখানে একটা সংযোগ দিয়ে তারপর শেষ করব। এই যে সংযোগ দিয়ে দিলাম, এবার আমরা শেষ করতে পারি। আশা করি বুঝতে পারছো। তো এইভাবে জিনিসটা কাজ করে। এই একই জিনিস অন্য আরেকভাবে করতে পারো, বইয়ে কিন্তু এইভাবে করা না। আমার যে পাঞ্জেরি গাইডটা আছে সেখানে এইভাবে করা আছে, কিন্তু বইয়ে আরেকভাবে করা আছে। আমি এটাই অন্য আরেকটা নিয়মে করে দেখাই, তাহলে বুঝতে পারবো জিনিসটা। আমি যেমনি কোডটা করলাম সেইভাবে আমি এটা করে দেখালাম, কিন্তু বইয়ে কিন্তু অন্যভাবে করা আছে। আমি যদি তোমাকে একটু দেখাই, বইয়ে করা আছে আরেকভাবে। আমি স্টার্টটা রেখে দিচ্ছি, আর ইনপুট এ পর্যন্ত রেখে দিচ্ছি, আর এগুলো রেখে দিচ্ছি। আর এখানে যে চেকিং সেগুলো আমি অন্যরকম করছি। এখন দেখো, তোমাকে যদি বলে যে, মানে তুমি যদি চাও যে এই যে রিলেশনাল অপারেটরগুলো এগুলো ব্যবহার না করে তুমি ধরো করতে চাচ্ছ, এগুলো ব্যবহার না করে করতে চাচ্ছ, তাহলে তুমি কি করবা? তাহলে তুমি প্রথমে চেক করবা যে এ বি এর থেকে বড় কিনা। এটা যদি সত্য হয়, দেখো এটা যদি সত্য হয় তাহলে তো এ প্রিন্ট হয়ে গেল। আর যদি মিথ্যা হয় তখন কি করব, তখন দেখবো যে ওই এ, আচ্ছা সরি একটু ভুল গিয়েছে, এ গ্রেটার দেন বি হলে তো সবচেয়ে বড় হবে না, একটু ওয়েট করে দাঁড়াও। প্রথমে আমরা দেখবো যে এ বি এর থেকে বড় কিনা। এ যদি বি এর থেকে বড় হয় তখন আমরা দেখবো এ সি এর থেকে বড় কিনা। যদি সেটাও সঠিক হয় তাহলে এ প্রিন্ট হয়ে যাবে। এবার বোঝো, এ বি এর থেকে বড় কিনা সেটা দেখবো। সেটা যদি ইয়েস হয় তাহলে তখন দেখবো যে এ সি এর থেকে বড় কিনা। সেটাও যদি ইয়েস হয় তাহলে এ প্রিন্ট। আর যদি এখানে ন হয়, এখানে ন হয় মানে কি, এ বি এর থেকে বড় কিন্তু এ সি এর থেকে বড় না, তার মানে কি তখন সি সবচেয়ে বড় হয়ে যাবে। দেখো ভালো মতো খেয়াল করো, এ গ্রেটার দেন বি এটা যদি সত্য হয় তার মানে কি এ বড়, এ দুইটার মধ্যে এ বড়। তারপর আমি চেক করবো যে তার মানে বি কিন্তু অলরেডি হেরে গেছে, বি কিন্তু শেষ। মানে বি যে কোনো একজনের থেকে ছোট, মানে তো বি সবচেয়ে সবচেয়ে বড় তো না, বুঝতে পারছো? যদি বি সবচেয়ে বড় হতো তাহলে তো এটাই তো মিথ্যা হতো। তার মানে এটা যদি সত্য হয়ে যায় তার মানে বি শেষ। বি শেষ হলে এবার এ আর সি এর মধ্যে তুলনা, তাহলে এ যদি গ্রেটার দেন সি হয় তাহলে প্রিন্ট করবে এ। আর যদি এটা না হয়, নো হয়, তার মানে কি সি বড়, তাহলে এটা প্রিন্ট হবে। বুঝতে পারছো? একটু ভালো মতো মাথা কাটাবা, হয়ে যাবে না। এটা আমি আর অত বেশি টাইম ওয়েস্ট করছি না এটার জন্য। তুমি যদি এটা বুঝতে না পারো তাহলে বুঝতে পারবা না, কিন্তু এটা করলে মানে আর একটু সুন্দর হয়। আর বইয়ে এটা আছে, এটাও করতে পারো, সমস্যা নেই। এ গ্রেটার দেন বি নাকি চেক করবো। যদি এ গ্রেটার দেন বি সত্য হয় তাহলে তো বি অলরেডি খেলা থেকে বাদ। এবার আমাদের তুলনা এ আর সি এর মধ্যে এ এ গ্রেটার দেন সি এটা সত্য হলে এ প্রিন্ট করবো, এ গ্রেটার দেন সি এটা মিথ্যা হলে সি প্রিন্ট করবো, গেল।
এবার কি যদি এটা মিথ্যা হতো, এ গ্রেটার দেন বি, এটা যদি নো হতো তার মানে কি এ বি এর থেকে বড় না, মানে এ বাদ, মানে বি বড় আসলে। যদি বি বড় হয় তাহলে কি বি আর সি এর মধ্যে তুলনা, তাহলে বি গ্রেটার দেন সি নাকি তাই চেক করে দেখি। বি গ্রেটার দেন সি যদি সত্য হয়, ইয়েস হয়, তাহলে আমরা বি প্রিন্ট করব। আর যদি বি গ্রেটার দেন সি যদি নো হয় তাহলে আমরা সি প্রিন্ট করব। বুঝতে পারছো কিনা দেখো। কারণ দেখো, এ যদি গ্রেটার দেন বি, এটা যদি নো হয়, এটা নো হওয়া মানে কি এ খেলা থেকে বাদ। এবার আমার তুলনা বি আর সি এর মধ্যে, বি যদি গ্রেটার দেন সি হয়, বি গ্রেটার দেন সি যদি ইয়েস হয়, তার মানে তাহলে বি এর থেকেও বড় হয়ে গেল, বি সি এর থেকেও বড় হয়ে গেল, তাহলে বি প্রিন্ট হবে। আর যদি এটা নো হয় তার মানে কি বি সি এর থেকে বড় না, মানে সি বড়। আর এ তো অলরেডি বাদ ছিল, যদি নো হয় তাহলে এ তো অলরেডি বাদ, তাহলে এ অলরেডি বাদ আর এখান থেকে বি বাদ, তাহলে সি বড়। বুঝতে পারছো? এখন একটা জিনিস খেয়াল করো, এ গ্রেটার দেন সি আর বি গ্রেটার দেন সি, এটার যেই ফলাফলগুলো দুইটারই কিন্তু নোতে কিন্তু একই ফলাফল, সে কারণে এই দুইটাকে আমরা একই সাথে রাখবো। সে কারণে আমি এটা মাঝখানে রাখেছি, এখানে ইয়েস দিনে এখানে নো দিনে, যেহেতু একই রকম ফলাফল পাওয়া যায় সে কারণে এটা একসাথে দিয়ে দিবা, মানে এটা অ্যারো বেরোবে, এটা অ্যারো বেরোবে, দুইটা অ্যারোতে একই রকম ফলাফল আসবে। আমি তোমাকে এটা তাহলে করে দেখাই। তো আশা করি বোঝা গেছে এটা কেমনে হচ্ছে। এটা আমি একটু ভালো মতো করে এবার ফ্লো চার্টে দেখাই। এটা একটু বোঝা কঠিন, সে কারণে আমি ওই রকম করে করলাম, গাইডেও ওই রকম করে করা আছে। প্রথমে আমি দেখবো যে এ বি এর থেকে বড় কিনা, এ আর বি এর মধ্যে তুলনা করব। এখন এ আর বি এর মধ্যে তুলনা করে ইয়েস হওয়া মানে কি এ বড় আর বি বাদ, তাহলে বি যদি বাদ হয়ে যায় এবার আমি তুলনা করবো যে এ সি এর থেকে বড় কিনা, তাহলে এ সি এর থেকে বড় কিনা এটা আমি দেখবো। এ সি এর থেকে বড় কিনা, তুমি একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে নিও, আমি এখানে জায়গা নেই বলে আর দিচ্ছি না। এটা একটু ছোট করে দিই। এ সি এর থেকে বড় কিনা তাই দেখবে এবার। দেখো এ গ্রেটার দেন বি, এটা যদি ইয়েস হয়, ইয়েস হওয়ার মানে কি বি বাদ, তাহলে এবার এ গ্রেটার দেন সি, এটা আমি দেখবো। এটা যদি ইয়েস হয় তার মানে সি বাদ, তাহলে আমরা প্রিন্ট এ করে দেবো, প্রিন্ট এ। আর যদি নো হয় তাহলে কি বলতো, নো হলে আমরা প্রিন্ট সি করবো, কিন্তু এখনই করছি না কারণ ওই পরের যে শর্ত সেটার জন্য একই রকম একটা ফলাফল পাবো। তাহলে প্রিন্ট এ, এটা আমি লিখে দিচ্ছি। আর এটার জন্য ধরো প্রিন্ট সি লিখলামই, প্রিন্ট সি ধরে লিখে দিলাম, তাহলে এটা নিয়ে চলে আসছি, এই যে হলো। এবার কি, এবার আমি আরেকটা চেকিং করব যে এটা যদি নো হতো তাহলে কি হতো, সেটা তো অবশ্যই চেকিং নিয়ে যেতে হবে। তাহলে এ গ্রেটার দেন বি, এটা যদি নো হয় তার মানে কি এ বি এর থেকে বড় না, মানে বি বড়, তার মানে এ বাদ। এবার বি আর সি এর মধ্যে তুলনা, তাহলে বি গ্রেটার দেন সি, এটা হয় নাকি দেখবো। এটা যদি হয় তাহলে তো কাজ হয়ে গেল, আর যদি না হয় তাও কাজ হয়ে গেল। দেখো যদি বি গ্রেটার দেন সি হয়, এটা একটু বেশি জায়গা নিয়ে ফেলেছি তাই না, এটা একটু লম্বা করে দাও, তাহলে কোনো সমস্যা নেই, এটা একটু লম্বা করে দাও তাহলে হবে, একটু লম্বা করে দিলেই হয়ে যাবে। এটা নো দিয়ে, আচ্ছা এখন বি গ্রেটার দেন সি, এটা আবার ইয়েস আছে আর নো আছে। এখন দেখো বি গ্রেটার দেন সি, এটা যদি নো হয়ে যায় তাহলে কিন্তু সি বড় তখন আবার, সে কারণে এটা তুমি এখানে লাগিয়ে দেবা। তার মানে এই নোট এবার এদিকে, আর যদি ইয়েস হয় তো তাহলে তুমি প্রিন্ট করতে বি। এটা একটু ঝামেলা, সেই কারণে আমি ওইটা শিখলাম, তুমি এটাও দিতে পারো, কোনো সমস্যা নেই, ওটাও দিতে পারো। তো সরি, এটা আচ্ছা কোনে গেল, এই যে, এই যে প্রিন্ট বি। আশা করি বোঝা গেছে জিনিসটা। এটা একটু নিজের মতো মানে চিন্তা করো তাহলে বুঝে যাবে জিনিসটা কেমনে। এবার তিনটে সংযোগ দিতে হবে, তুমি মাঝে সংযোগ দিচ্ছি এখানে, তো এখানে সংযোগ দিয়ে তারপরে আমি এটা ইন্ড করে দিই, এটা বইয়ের নিয়ম আসলে। আর এবার আরেকটা জিনিস দেখাবো, সেটা দিয়ে তুমি এই কাজটাই করতে পারবো। আমি তো দুইটা নিয়ম তো দেখালাম তাই না এতক্ষণ, এটা ছিল সবচেয়ে কঠিন নিয়ম, এবার আমি সবচেয়ে সহজ নিয়মটা দেখাবো। মানে প্রথমে যেটা শিখলাম সেটা মাঝামাঝি, এটা হচ্ছে সবচেয়ে কঠিন আর এটা হচ্ছে সবচেয়ে সহজ। আচ্ছা সহজের নিয়মটা পরে শিখাবো না, যখন লুপ শিখাবো না তখন ওই নিয়মটা শিখালে সেটা দিয়ে আর অনেক কাজ কাম করা যাবে না। তো আপাতত এই দুইটা নিয়মে জানা, এই দুইটা জানলে হয়ে যায়, ওইটার জানা লাগে না। তো ওইটা আপাতত আর দিচ্ছি না। এবার ধরো আমরা আরো দেখতে পারি যেটা হচ্ছে ওই বয়স অনুযায়ী বার্তা প্রদর্শন, সেটা কোনো ব্যাপারই না, সেটা বয়স অনুযায়ী বার্তা প্রদর্শন। ধরো আমি দিচ্ছি বয়স, বয়স অনুযায়ী আমরা বার্তা প্রদর্শন করতে চাচ্ছি, তাহলে কি ধরো আমি ওই 0 থেকে শুরু করে 18 রাখ পর্যন্ত এটার জন্য একটা শর্ত, 18 থেকে শুরু করে 30-এর জন্য এটা একটা শর্ত, 30 থেকে শুরু করে 50-এর জন্য 50-এর আগ পর্যন্ত এটা একটা শর্ত, আর 50-এর সমান বা বড় যে কোনো সংখ্যার জন্য একটা শর্ত। মোট 4টে শর্ত। 4টে শর্তের জন্য কয়টা চেকিং জানো? 4 - 1 3টা চেকিং। তাহলে দেখো কি হয়, আমি এটার ওই বেশি দেরি করছি না, স্টার্ট করে আমি ইনপুট এস করব, ইনপুট এস। এবার কি করব,
এবার কয়টা চেকিং জানো? 3টা চেকিং। একটু ছোট করে লিখছি। আচ্ছা, এজ না লিখে আমি এ লিখেছি, তোমার জায়গা কম, তুমি এজ লিখবা, সমস্যা নেই। ইনপুট এজ, প্রথমে আমি কি দেখব যে 0 থেকে 18-এর মধ্যে, তাহলে আমার কি হবে যে এজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 অ্যান্ড এজ ইজ লেস দেন 18। আমি বাংলায় বলছি, তুমি খাতায় লিখে নাও, আমার তো জায়গা নেই বলে আমি মোটামুটি লিখলাম, দেখা না গেলে খাতায় লিখে নাও শূন্য। এটার ইয়েস আছে আর নো আছে, এটার ধরো ইয়েস এখানে আর নো এখানে। এটা যদি ইয়েস হয় তাহলে কি কি প্রিন্ট করবো? 0 থেকে 18-এর মধ্যে, তাহলে আমরা প্রিন্ট করবো যে চাইল্ড, প্রিন্ট ধরো চাইল্ড প্রিন্ট করলাম, এই যে হয়ে গেল। এবার কি যদি নো হয় তখন আবার অন্যান্য শর্তগুলো, কোন শর্ত আমার কাজ করা হয়ে গেছে, এটা দিয়ে কাজ করা হয়ে গেছে, এবার এগুলো নিয়ে কাজ করবে। এগুলোর মধ্যে যে কোনো একটা তুমি এখানে দাও, তুমি না হয় এটাই দিলে, একটু ধারাবাহিকভাবে দেখছো, ধরো তুমি ধরো এটা দিলে, এবার এবার কি দিবা যে এজ গ্রেটার দেন অর ইকুয়াল 18 অ্যান্ড এজ লেস দেন 30, এটা ধরো তুমি দিলে। একটু ভালো মতো অ্যাডজাস্ট করে নিবা। এটার আবার ইয়েস আছে নো আছে, ইয়েস নো। এই ইয়েস এর জন্য কি প্রিন্ট করবো আমরা? 18 থেকে 30-এর মধ্যে ধরো ইয়াং প্রিন্ট করবো, প্রিন্ট প্রিন্ট ইয়াং। এটা অবশ্যই কোটেশনের মধ্যে দিয়ে দিও, তাহলে ভালো হয়। এবার দেখো এটারও কিন্তু কাজ শেষ। এবার এটা নো হলে তখন আমরা আরেকটা চেকিং দেবো, মোট 3টা চেকিং আমাদের, তাই না? মানে এই চেকিং এ এর মধ্যে যে কোনো একটা দাও, তুমি ধরো এটা দিচ্ছো, যদি তুমি এটা দাও তাহলে কি হবে? এটা দিলে কি হবে বলো তো? এটা দিলে এটা হবে হচ্ছে 30 থেকে শুরু হয়ে 50-এর আগ পর্যন্ত, মানে এজ গ্রেটার দেন ইকুয়াল টু 30, গ্রেটার দেন অর ইকুয়াল টু 30 অ্যান্ড এজ লেস দেন 50, তাই তো? এটার আবার ইয়েস নো আছে। এটার যদি ইয়েস হয় তাহলে তুমি কি করবে? 30 থেকে 50-এর মধ্যে তুমি ধরো প্রিন্ট করছো সিনিয়র, প্রিন্ট সিনিয়র প্রিন্ট হলো। আর এটা যদি নো হয় তাহলে দেখো এই জিনিসটা চলে আসছে। এটা না হলে তখন তুমি দিবে প্রিন্ট অ্যাডাল্ট। তো তোমার আর লাস্টটা লেখা লাগে না, সেই কারণে আমি বলছি একটা একটা কম হবে তোমার চেকিং, কারণ এই উপরে কোনোটাই যেহেতু কাজ করেনি তাহলে এটা তোমার লেখা লাগছে না, ওই যে এলস এর মতো। তাহলে প্রিন্ট ওল্ড মানে কি, এটা তোমার লেখা লাগলো না, মানে এই শর্ত যদি ইয়েস হয় তাহলে এটা, নো হলে অটোমেটিক এটাই হচ্ছে, তো প্রিন্ট ওল্ড। আশা করি তুমি বুঝতে পারছো। এবার কি করবা? তোমার কয়টা, তোমার ফলাফল কয়টা? 1টা 2টা 3টা 4টা, এই 4টা সংযোগ ঘটাবা আর ইন লিখে দিবা, মানে শেষ করে দিবা। আমি ধরো ছোট করছি এগুলো। আচ্ছা, তাহলে কি হবে? এগুলো সব সংযোগ ঘটাও, যে কোনো এক জায়গায় সংযোগ ঘটাও। এখানে দিচ্ছি ধরো, তাহলে এখান থেকে এখানে আসবে আর এখান থেকে এখানে আসবে, এটা এভাবে মিলিয়ে দিও তাহলে হয়ে যাবে। মানে কোনো কিছু যদি একই লাইনে পড়ে যায় সেটা আর বারবার অ্যারো দেওয়া লাগবে না, একটা দিলেই হবে। আর এখান থেকে তুমি দিয়ে দাও, আর এটা তুমি ইন দিয়ে দাও, শেষ। আশা করি বোঝা গিয়েছে। তো এত বেশি চেকিং আসবে না তোমার, সর্বোচ্চ না আসতে পারে সর্বোচ্চ 2টা অথবা 3টা চেকিং আসবে, এর থেকে বেশি চেকিং আসবে না। তুমি বইতে দেখো এর থেকে বেশি চেকিং নেই। এরপর আমরা কি দেখতে পারি? একদম লাস্ট এটা, এটা দেখেই ছুটি, এটা হচ্ছে লিপ ইয়ার, লিপ ইয়ার। তো দেখি কয় মিনিট হলো? 1 ঘন্টা 37 মিনিট। তো ফ্লো চার্ট কিন্তু আমরা দ্রুতই শিখতে পারছি, তাই না? কোডে আমাদের দেরি হচ্ছে, কোড লিখতে গিয়ে। তো লিপ ইয়ারে কি ছিল বলো তো? ধরো লিপ ইয়ার, ধরো আমি ওয়াই দিয়ে প্রকাশ করছি, তুমি ইয়ারে লিখে দিও, সমস্যা নেই। লিপ ইয়ার, এখন ওয়াই কে প্রথমে আমি কি করবো? 400 দিয়ে ভাগ করে দেখবো ভাগশেষ 0 হয় কিনা। এটা 0 হলে লিপ ইয়ার, আর যদি এটা 0 নাও হয়, যদি যদি ইয়েস হয় তাহলে তো লিপ ইয়ার অবশ্যই, আর যদি নো হয় তারপরেও লিপ ইয়ার হওয়ার সম্ভাবনা আছে। কখন? এটাকে 4 দিয়ে ভাগ করে বিভাজ্য হবে, এবং 100 দিয়ে ভাগ করে বিভাজ্য হওয়া যাবে না, নট ইকুয়াল টু 0। এটা যদি ইয়েস হয়, এটা ইয়েস হলে লিপ ইয়ার হবে, আর এটা যদি নো হয় তখন লিপ ইয়ার হবে না। বুঝতে পারছো? মানে আমরা 2 ধাপে লিপ ইয়ার প্রমাণ করার চেষ্টা করবো। যদি 2বারই ফেল করে তাহলে এটা লিপ ইয়ার না। তাহলে আমরা স্টার্ট করছি, স্টার্ট করার পর আমরা কি করব? আমরা ইনপুট ইয়ার নেব, ইনপুট ইয়ার, ইনপুট ওয়াই ধরো, আমি ওয়াই লিখছি, তুমি ইয়ার লিখে দিও। ইনপুট ওয়াই নিলাম। এরপর কি করব? যেহেতু ইনপুট শেষ, এবার আমরা চেক করতে পারবো। আমার শর্ত কয়টা ছিল বলতো? 2টা না? তাহলে 2টার জন্য আমার 2টা চেকিং। তাহলে প্রথমে একটা চেকিং এর জন্য আমি কি দেখবো? যে ইয়ার কে 400 দিয়ে ভাগ করা যায় কিনা, মানে বিভাজ্য হয় কিনা, এটা দেখবো। এই যে এই চিহ্ন, এই যে এই চিহ্নটা দিচ্ছি, এই চিহ্নটার ইয়েস না আছে, তাহলে ইয়াস হলে কি হবে, না হলে কি হবে? ইয়াস হলে কি হবে? যদি বিভাজ্য হয়ে যায় তাহলে তো লিপ ইয়ার। তাহলে আমরা কি করতে পারি? প্রিন্ট লিপ ইয়ার, এই যে প্রিন্ট হয়ে গেল। প্রিন্টের জন্য সামান্তরিক,
আর যদি নো হয় তখন আমরা আবার অন্যান্য শর্ত দেবো। আমার কিন্তু দুইটা শর্ত ছিল, একটা শেষ আর একটা শর্তের জন্য আমার নো এর এখানে আসতে হচ্ছে। তো এটার জন্য কি হবে, এটা হবে যে আচ্ছা দুইটা শর্ত না, আমাদের শর্ত ছিল তিনটা। একটা হচ্ছে এই জিনিস, একটা হচ্ছে ইয়ার ভাগ স্যার এটা 0 অ্যান্ড ইয়ার ভাগ 100 এটা 0 না, এটা সত্য হওয়া আর এটা মিথ্যা হওয়া। মোট শর্ত কিন্তু আমার তিনটার, সেই কারণে আমার দুইটা চেকিং লাগছে। আমি একটু ভুল বলেছি। একটা হচ্ছে 400 দিয়ে ভাগ করে 0 হয় কিনা সেটা একটা, আর একটা হচ্ছে এই জিনিস হয় কিনা সেটা একটা, আর এই জিনিস না হলে সেটা আর একটা। তিনটা শর্ত তো মোটামুটি বুঝলেই হচ্ছে। তো এবার এবার কি করবো আমরা, এটা যদি না হয় তারপর আমরা চেক করবো যে অন্যভাবে লিপের বানানো হয় কিনা। সেই কারণে আমরা দেখবো যে ইয়ারকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 অ্যান্ড ইয়ারকে 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ নট ইকুয়াল 0, এই শর্তটা মানছে কিনা। এই শর্ত যদি মানে তাহলেও লিপ ইয়ার, আর যদি না মানে তাহলে আর কিছু করার নেই, তাহলে এটা ইয়াস আর এটা নো। যদি এটা হয় তাহলে আমরা আবার প্রিন্ট লিপ ইয়ার করবো, তাহলে এটা প্রিন্ট লিপ ইয়ার। আর যদি না হয় তাহলে আমরা কি করবো, প্রিন্ট নট লিপ ইয়ার। তাহলে এখানে আমি লিখে দিই নট লিপ ইয়ার, নট লিপ ইয়ার। তো এবার এবার কি করবা, এটা সংযোগ ঘটাবা, এভাবে সংযোগ করবা, সংযোগ করে তারপর নিচে দিয়ে এন্ড লিখে দিবা। আমি আর জুম করছি না, দেরি করছি না। তো এই যে গেল। এই কাজ না করে তুমি আরেকটা সুন্দর কাজ করতে পারতে এখানে। সুন্দর কাজ না মানে একটু সহজ কাজ। দেখো এটা কিন্তু এই সিনের মধ্যে ধরানো কষ্ট হবে না তোমার, সেই কারণে তুমি একটা কাজ করতে পারো এখানে। দেখো আমি এটা একটু সুন্দর মতো করে দেখাই। এই যে তোমার ইয়ার ভাগ 400 ডাবল ইকুয়াল 0 আর এই জিনিস, এই দুইটা এই সিনের মধ্যে ধরানো কষ্ট হবে না। তুমি খাতায় করে দেখো ধরানো কষ্ট হচ্ছে, সেই কারণে তুমি একটা কাজ করতে পারো। দেখো তুমি একটা সুন্দর কাজ করো। দেখো তুমি কি করবা, এই চিহ্ন দিবা আর এখানে তুমি একটা সাংকেতিক চিহ্ন ব্যবহার করো। ধরো আমি স্টার ব্যবহার করলাম, তো এই যে গেল। আর এখানেও তো ধরানো অনেক কষ্ট ছিল, এখানে তো আরো বেশি কষ্ট, এটা তুমি বাদ দিয়ে দাও। আর তুমি এখানে এই চিহ্নের মধ্যে তুমি একটা ডাবল স্টার বসাও, মানে একটু সংকেত বোঝানোর জন্য। তুমি পরে এগুলো বলে দেবা না, মানে এখন তুমি আপাতত উজ্জ্বল রাখছো, পরে বলে দিবা। এবার পাশে কি করো, পাশে বা নিচে যে কোনো এক জায়গায় তুমি লিখে দিবা যে স্টার মানে হচ্ছে ওই ইয়ার ভাগ 400 ডাবল ইকুয়াল 0, মানে এই জিনিসটা স্টারের জায়গায় বসানোর কথা। আর ডাবল স্টার মানে হচ্ছে ওই ইয়ার ভাগ 400, ইয়ার ভাগ 4 ডাবল ইকুয়াল 0 অ্যান্ড ইয়ার ভাগ ভাগ না সরি, এটা তো ওই ই চিহ্ন মানে মডুলাস, ইয়ার মডুলাস 100 নট ইকুয়াল টু 0। এটা তুমি পাশে দেখিয়ে দিবা যদি ধরানো কষ্ট হয়, আর যদি ধরাতে পারো কোনো সমস্যা নেই। তো আশা করি বোঝা গেল। আমার যে কন্ডিশনাল যত কিছু ছিল সবকিছু কিন্তু আমাদের হয়ে গিয়েছে, বয়স অনুযায়ী বার্তা প্রদর্শন সবকিছু। এখন লালন স্যার একটা প্রশ্ন আমি তোমাকে দেখাই, এবার ইয়ার ফাইনালে এসেছে। সেখানে একটা টেবিল দেওয়া ছিল যে রোল নাম্বার, হয়তো এইচটিএমএল আর সি একসাথে মিলিয়ে এসেছে মনে হয়, রোল নাম্বার আর আচ্ছা শুধু সি থেকে এসেছে, রোল নাম্বার আর গ্রুপ এমন একটা টেবিল দেওয়া রয়েছে। এটা হচ্ছে 1 থেকে 50, গ্রুপ দেওয়া রয়েছে এ, এখানে দেওয়া আছে 51 থেকে 100 দেওয়া আছে বি, আর দেওয়া আছে 101 থেকে 150 দেওয়া আছে সি। এখন গ নাম্বারে বলেছে এই জিনিসের ফ্লো চার্ট আঁকাও, আর ঘ নাম্বারে বলেছে এই জিনিসের সি কোড লেখো। এটা কি সহজ না? দেখো গ নাম্বারে কি বলেছে, এটার ফ্লো চার্ট আঁকাও, মানে কি রোল ইনপুট নেবে আর গ্রুপ ফেরত দিয়ে দেবে। তাহলে কি আমার স্টার্ট করলাম, এটা দ্রুত করে দিই, এটা আর কোনো ব্যাপার না তোমার কাছে। দেখো শর্ত কয়টা, 1 থেকে 50 হলে এ, 51 থেকে 100 হলে বি, 100 থেকে 150 হলে সি। শর্ত কিন্তু তিনটা, তার মানে আমার চেকিং লাগবে দুইটা, মানে সিদ্ধান্ত লাগবে দুইটা, মানে এই চিহ্নটা দুইবার লাগবে। তাহলে আমি কি করবো, প্রথমে ইনপুট রোল করব, ইনপুট রোলের জন্য এই চিহ্ন। এবার কি করবো, আমাদের কিন্তু দুইবার চেকিং লাগবে যেহেতু শর্ত তিনটা। তাহলে কি একবার চেকিং করলাম, এই যে একবার চেকিং। এই চেকিং কি করবো যে 1 থেকে 50 এর মধ্যে আছে কিনা। তাহলে কি হবে বলতো, এখানে আমি যদি একটু বড় করে নিই, এটা কেমন হবে বলতো, 1 থেকে 50 আছে কিনা, মানে রোল গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 অ্যান্ড রোল লেস দেন অর ইকুয়াল টু 50। বুঝতে পারছো, মানে 1 থেকে 50 বোঝানোর জন্য এটা করলাম। এখন আগেরটা কি করছিলাম দেখো তো, এখানে দেখো বয়স অনুযায়ী যে বার্তা প্রদর্শনটা দেখাইছিলাম, এখানে কিন্তু আমি লিখছিলাম যে 18-র আগ পর্যন্ত, 30-এর আগ পর্যন্ত, 50-এর আগ পর্যন্ত। কিন্তু এখানে আমি কি করছি দেখো তো, এখানে এই যে মানে তোমার সুবিধা মতো তোমার নিতে হবে আর কি। এখানে দেখো 1 থেকে 50 ফুল নিতে হবে তোমার, 50-এর আগ পর্যন্ত কিন্তু না। সে কারণে গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 আর লেস দেন অর ইকুয়াল টু 50 দিয়েছি, যাতে 1 আর 50 এগুলো থাকে। তো এটার ইয়াস না আছে, এটা যদি ইয়াস হয় তাহলে আমরা প্রিন্ট করব এটা গ্রুপ এ। তাহলে শুধু এ প্রিন্ট করলে হয়ে যাচ্ছে, প্রিন্ট এ, এই যে প্রিন্ট হয়ে গেল।
আর যদি এটা নো হয় তখন কি করব, তখন আবার চেকিং করব। এই যে এই চেকিংটা ধরো আবার করছি, এই পুরো জিনিসটা আবার কপি করে নিয়ে যাই। এই যে এইভাবে সে চলে যাবে এখানে। এখানে চলে গিয়ে এবার আমরা কি কি দেখবো, এবার আমরা দেখবো যে রোল গ্রেটার দেন ইকুয়াল টু 51 অ্যান্ড লেস দেন ইকুয়াল টু 100, মানে 51 সমান বা বড় আর 100 সমান বা ছোট। তাহলে আমরা প্রিন্ট করব, এটা যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট করব বি, আর এটা যদি না হয় তাহলে তো এই শর্তটা, সেই কারণে 3 নম্বর শর্ত লেখা লাগছে না। এখন এটা যদি নো হয় তাহলে আমার প্রিন্ট সি করতে হবে। বুঝতে পারছো আশা করা যায়। দেখো তাহলে প্রিন্ট সি, তাহলে এখানে গিয়ে প্রিন্ট সি, তাহলে মানে তিনটা আমার সিদ্ধান্ত এসেছে, তিনটা আমি সংযোগ ঘটিয়ে দেবো যেহেতু শেষ করতে হবে। এবার তুমি এখান থেকে এন্ড মেরে দাও, তাহলে শেষ। এন্ড, এই যে দেখো সহজ ছিল না জিনিসটা। গ নম্বরের প্রশ্ন এটা কয় মিনিট লাগলো বলো? আমার আইসিটিতেও কিন্তু আমার একটা সৃজনশীলে কয় মিনিট টাইম, 31 মিনিট টাইম। ক খ লিখতে যদি 10 মিনিট লাগে, গ খর জন্য তোমার 20 মিনিট টাইম। দেখো আমি 2 মিনিটে করে ফেললাম, তুমিও পারবা। আর এবার কি ঘ নম্বরে বলেছে এটার সি কোড লেখো। সি কোড লেখা তো আরো সহজ, আমি তো একদম ভালো মতো করে একদম কম্পাইলারে করে করে দেখাইছি। তাহলে কি হবে এটা দেখো, প্রথমে তুমি ইনক্লুড লিখবা। এখানে দেখো কোনো ম্যাথ ট্যাথ নেই, শুধু ইনপুট আউটপুট নিয়ে কাজ, তাই শুধুমাত্র stdio.h দিয়ে হয়ে যাবে, stdio.h। এবার কি করবা, int মেইন, তারপরে কি এখানে কি করব, প্রথমে ইনপুট নেব রোল। তাহলে ধরো আমি ইন্টিজার রোল নিলাম। এখন কোডের মধ্যে তো আমার আগে ডেটা টাইপ দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগবে। এবার ধরো আমি প্রিন্ট করছি, ইচ্ছা করতে পারো নাও করতে পারো। এখানে দিচ্ছে যে ইন্টার রোল, তার মানে কি রোল নাম্বার ইনপুট দিতে বলছি। এবার আমি স্ক্যান করতে পারি, আচ্ছা প্রিন্ট এফ হবে। আর স্ক্যান এফ এর মধ্যে কি করবো, যেহেতু এটা ইন্টিজার ভ্যালু, রোল তো সবসময় পূর্ণ সংখ্যা, তাই ইন্টিজার নিয়েছি, তাই আমি এখানে %d নেব। আর এখানে লিখবো অ্যান্ড রোল। বুঝতে পারছো কিনা দেখো, এই যে স্ক্যান করা হয়ে গেল। এবার আমি চেকিং করব, ধরো ইফ দিচ্ছি, ইফ রোল গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 অ্যান্ড রোল লেস দেন অর ইকুয়াল টু কত বলো তো, 50। এটা যদি হয় তাহলে প্রিন্ট করবে প্রিন্ট এফ, তাই তো প্রিন্ট এফ করবে এ। এখানে শেষ করতে পারো বা এখানে করো, তাহলে ভালো হয়। এবার কি এলস ইফ কি, এখানে যাবে হচ্ছে রোল 51 থেকে 100 পর্যন্ত, মানে একই জিনিস 51 থেকে 100 পর্যন্ত আমরা চেকিংটা করবো। তাহলে আমি এটা কপি করে নিয়ে যাই, 51 থেকে 100, তাহলে এটা 51। আচ্ছা আমি এই চিহ্ন দিছি কেন, গ্রেটার দেন ইকুয়াল টু তেমন চিহ্ন না, এখানে চিহ্নটা এমন হবে, গ্রেটার দেন চিহ্ন আর ইকুয়াল টু চিহ্ন। আচ্ছা দেখো এটা গ্রেটার দেন চিহ্ন, তারপর ইকুয়াল টু চিহ্ন হবে, গ্রেটার দেন আর ইকুয়াল। এটা খাতায় লেখছো তো সেই কারণে এমন লেখা হয়ে যায়, এই ভুলগুলো আটকাতে হবে। আর এখানে তাহলে গ্রেটার দেন আর ইকুয়াল টু এমন চিহ্ন হবে, গ্রেটার দেন তারপর ইকুয়াল টু। আর এখানে হবে লেস দেন তারপর ইকুয়াল টু, লেস দেন আর ইকুয়াল টু 100 হবে, তাহলে লেস দেন আর ইকুয়াল টু 100। তার মানে কি 51 থেকে শুরু করে 100 পর্যন্ত। তাহলে কি করব, তখন আমরা প্রিন্ট করব প্রিন্ট এফ, তখন আমরা কি করছি বি প্রিন্ট করছি। এবার কি এই দুটো যদি সত্য না হয় তাহলে তো এটা, সে কারণে আমরা এলস দিলে হয়ে গেল। এলস দিয়ে আমরা নিচে ধরো লিখছি প্রিন্ট এফ সি, দেখো শেষ, দেখো কোডটাও শেষ। তাহলে কয় মিনিট লাগলো বলো? তো পারবে এমন আসলে ইফ এলস সম্পর্কিত মানে কন্ডিশন সম্পর্কিত যে কোনো কিছু কিন্তু পারবে। এখন প্রসেসরও পারবা, কোডও পারবা। আর অ্যালগরিদমটা এখনই দেখাচ্ছি না, অ্যালগরিদম এক ক্লাসে 30 মিনিটে দেখালে শেষ হয়ে যাবে। তো এই 7 নম্বর লেকচার 1.5 ঘন্টার থেকে বেশি হয়েছে, প্রায় 2 ঘন্টা। তো এইটা ভালো মতো করো, প্র্যাকটিস করো, তাহলে হবে। আমি যেগুলো দেখালাম সেগুলোই বোর্ডে বারবার আসে, সেগুলোই পরীক্ষায় বারবার আসবে, দেখবে এগুলো থেকেই আসবে। তো এগুলোই ভালো মতো প্র্যাকটিস করো, তাহলেও হবে। তো এই ভিডিওটা এখানেই, আল্লাহ হাফেজ।